সবাই শুনতে পাচ্ছিস? আওয়াজ শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, একবার বলে দে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আগের দিনের যে ক্লাসটা করলাম, মানে আগের দিনের ক্লাসটা যে বেসিক কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করলাম ম্যাট্রিক্সের, সেটা ভালো লেগেছে তো? মানে বুঝতে পেরেছিস তো সব পুরনো জিনিস? সেগুলোই কানেক্ট করা হয়েছে শুধুমাত্র। ঠিক আছে তো? আগেরটা ফেয়ার করেছিস তোরা কেউ? একটু রেসপন্স কর। দেবপ্রিয়া, তোর অডিও কি ঠিক আছে না আবার খারাপ হয়ে গেছে? তো শোনা যাচ্ছে না। বাকিরা না একটু। স্যার, এখনো করা হয়নি। আচ্ছা আচ্ছা, করিসনি। ঠিক আছে। তো আগের দিন বলেছিলাম যে বইটা থেকে করবি। বইটা থেকে দেখবি, বইটাতে একদম আমি যেভাবে পরপর পরপর আছে সব ওইভাবেই করিয়েছি। মানে এদিক ওদিক কিছু করাইনি, ওখান থেকেই করিয়েছি। তাহলে ওখান থেকে তোরা নোটটা তৈরি করে নিতে পারবি এক। আর হচ্ছে যে জিনিসগুলো এক্সট্রা কিছু যদি ধরে নে আমি লিখিনি বা আমি করাইনি, সে সে ছাড়া পড়ে গেছে, সেটা অ্যাড করে নিবি। আর যদি বলি স্যার আপনি একটা সুন্দর করে আপনি যেভাবে নোট তৈরি করে দিন, সেইভাবে তাহলে একটা করে দিন, তাহলে আমি করে দেবো, অসুবিধা নেই, কিন্তু ওই একই জিনিসই দেবো। বা আমি যা যা লিখে যেভাবে করিয়েছি আগের দিন সেগুলোই লিখে খাতায় লিখে রাখলে, বাট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হলো। মানে খাতাটা তোকে সাজিয়ে নিতে হবে। আমি দেখি যদি পারি তাহলে ওই বই থেকেই একটা নোট তৈরি করে দেবো, যে জিনিসগুলো তোদের খাতায় থাকলে ভালো হবে, ওই একই যেগুলো জিনিস বলেছি। আচ্ছা, আগের দিন যতদূর পর্যন্ত হয়েছিল ওটা হচ্ছে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বইটা আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা, হায়ার অ্যালজেব্রা যে বইটা আছে আগের দিন দেখিয়েছিলাম, সেই বইটার ম্যাট্রিক্সের লিনিয়ার অ্যালজেব্রা যে পার্টটা আছে সেকেন্ড পার্টে, সেখানে ফার্স্ট চ্যাপ্টার ছিল ম্যাট্রিক্স 1। তারপর সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ডিটারমিনেন্ট। থার্ড চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স 2। এই তিনটে চ্যাপ্টারে ভাগ আছে। তার মধ্যে আগের দিন আমি বলেছিলাম ম্যাট্রিক্স 1টা জাস্ট জিনিসগুলো টাচ করে গেছি, আর কিছু নয়, কম বেশি জিনিসগুলো খালি টাচ করে গেছি। এইবার আমরা ডিটারমিন আর ম্যাট্রিক্স 2তে ছোট ছোট জিনিস আছে, বেশিক্ষণ টাইম লাগবে না, সেই জিনিসগুলো আমরা আলোচনা করে নেব। একটু ধৈর্য ধরে থাকিস ক্লাসটা, আর রেসপন্স করিস, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, পুরনো তোদের জিনিসগুলোই জাস্ট আলোচনা করে নেব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আর দেরি না করে। আচ্ছা, সেকেন্ড, আজকে যেটাতে আসছে আবার ওই বেসিক কনসেপ্টই লিখে রেখেছি। ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট নতুন করে আর বলার কিছুই নেই। যদি ম্যাট্রিক্স থাকে কত ক্রস কত অর্ডারে, আমি বলছি তো বেসিক জিনিসগুলোকে একটু বলে আমি বেরিয়ে যাব। ডিটারমিনেন্ট নতুন করে কিছু বলার নেই। যদি একটা ম্যাট্রিক্স থাকে, সেই ম্যাট্রিক্সটা কত কত অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয়, তার মানে এন ক্রস এন অর্ডারের যদি ম্যাট্রিক্স থাকে, স্কোয়ার ম্যাট্রিক্স, যদি ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, স্কোয়ার ম্যাট্রিক্স কেমন? 2x2, 3x3, 4x4, 5x6, 6x6, ওই জন্য এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স। যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলেই আমরা কি করি, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে পারি। ডিটারমিনেন্টকে আমরা কিভাবে মড আকারে দিই। তাহলে ডিটারমিনেন্ট তখনই আমরা বের করতে পারবো যদি ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়। এরকম আমি ডিটারমিনেন্ট তোদের বোঝাতে যাব না, তোদের সব জানা। তাহলে ডিটারমিনেন্ট অফ এ এন ক্রস এন, এটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট। তাহলে যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলেই আমরা ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করতে পারবো। তাহলে ডিটারমিনেন্টের ক্ষেত্রে তোরা ভাঙতে জানিস, আমি নতুন করে ওগুলো শেখাতে যাব না, যে কিভাবে ভাঙতে হবে ডিটারমিনেন্ট, কিভাবে কি করতে হবে, সেগুলো নতুন করে শেখানোর নেই, বাচ্চাকাল থেকে তোরা শিখে আছিস। শুধু স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট বের করা যায় সেটা জানলেই। ডিটারমিনেন্ট আমাদের কেমন হয়, যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, একটা ম্যাট্রিক্স যদি এরকম দেওয়া থাকে যে 1 0 0 1, তাহলে ডিটারমিনেন্ট তার ডেট আকারে লিখবো আমরা। তাহলে ডিটারমিনেন্টটা কেমন হবে সেটা, এটা যেমন 2x2 অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট হবে 1 0 0 1। তাহলে এর ডিটারমিনেন্ট কেমন হবে, আমরা ব্রেক করতে তো তোরা জানিস, যে কোনো রো বা কলামের রেসপেক্টে ব্রেক করতে হবে, তাহলে সেটা জানিস। যেমন এটা ডিটারমিনেন্ট কত হবে, এটা ডিটারমিনেন্ট হবে, ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে 1, 1 এর রেসপেক্টে ভাঙলে 1। তাহলে এগুলো নতুন করে কিছু ডিটারমিনেন্ট বোঝানোর আমার
কোনো ইচ্ছাও নেই, আর তোদের কিছু শোনার ইচ্ছাও নেই, কারণ ডিটারমিনেন্ট তোরা অলরেডি শিখে এসেছিস। আমি যে জায়গাটা নিয়ে যাচ্ছি সেইটা হচ্ছে ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজগুলো মনে রাখতে হবে, কারণ এইগুলো কাজে লাগবে হট করে কোথাও না কোথাও। ঠিক আছে, ডিটারমিনেন্টের প্রপার্টিজ কি? দেখ, কোনো একটা ম্যাট্রিক্স যদি রোগুলোকে কলাম করি আর কলামগুলোকে রো করি, তাহলে আমরা কি করি সেটাকে বলি ট্রান্সপোজ। আগের দিনই শিখেছি ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজের ক্ষেত্রে আমরা কি করি, যে রোগুলোকে কলাম করি, কলামগুলোকে রো করি। এবার ডিটারমিনেন্ট আমরা রোর মাধ্যমে ব্রেক করতে পারবো, কলামের মাধ্যমে ব্রেক করতে পারবো। তাহলে যদি এ আর এ ট্রান্সপোজ দুটোর যদি ডিটারমিনেন্ট বের করি, ডিটারমিনেন্ট ভ্যালু সেম হয় তো, একই হয় তো, কি বলছিস? এ আর এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট কি, এটা বুঝতে অসুবিধা আছে নাকি ভেঙে বলতে হবে? কুইক রেসপন্স কর, তাহলে তাড়াতাড়ি এগোবে আমাদের। কে রেসপন্স করবি? সিম্পল জিনিস, যে কোনো একটা, কিন্তু সবসময় আমরা যে ডিটারমিনেন্ট এখানে যতগুলো ম্যাট্রিক্স লিখেছি সব ম্যাট্রিক্স কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স, এটা মাথায় রাখবে কিন্তু। তাহলে এ একটা ম্যাট্রিক্স, আর এরই ট্রান্সপোজ করলে কি হয়, রো গুলো কলাম, কলামগুলোকে রো। আমরা জানি ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো গুলো কলাম, কলামগুলোকে রো যদি করা হয় কোনো রকমের ডিটারমিনেন্ট ভ্যালু চেঞ্জ হয় না। তাহলে আমরা কি জানি, যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো এ ট্রান্সপোজ আর এর ভ্যালু সবসময় সেম হয়। এটা নতুন করে বোঝানো তোদের কিছু নেই। তাহলে 1 নাম্বার ট্রু, ট্রান্সপোজ আর ডিটারমিনেন্টের ভ্যালু সবসময় সেম হয়, এ ট্রান্সপোজ আর এর। এইবার খুব মজার জিনিস, মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনের রেসপেক্টে ডিটারমিনেন্ট কিভাবে ভাঙে সেটা অনেকেই কিন্তু ভুলে যাস। এই যে আগের দিন আমরা ডিটারমিনেন্ট একটা করছিলাম না, শেষের দিকে আমরা এখনো একটা ডিটারমিনেন্ট বের করছিলাম, ওই যে এটার কি ম্যাট্রিক্স ছিল যার ডিটারমিনেন্ট বের করছিলাম, 0 আর 1 বেরিয়েছিল, ইউনিটারি ম্যাট্রিক্স মনে হয়, না কি ম্যাট্রিক্স ছিল যেটা ডিটারমিনেন্ট আমাদের 0 আর 1 বেরিয়েছিল। তখন আমরা কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগিয়েছিলাম, ডেট অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ছিল যে, তখন আমরা এই ফর্মুলাটা কিন্তু কাজে লেগেছিলাম। আগের দিন বলছিলাম যে ডিটারমিনেন্টটা যখন বলবো তখন কিন্তু আলোচনা করে নেব। তাহলে ডেট অফ এ বি মানে কি, ডেট অফ এ বি আইডেম্পর্টেন্ট ম্যাট্রিক্স ছিল, সরি, ডেট অফ এ বি ইজ ইকুয়াল টু ডেট অফ এ ইন্টু ডেট অফ বি। ওকে, তাহলে ডেট অফ এ বি মানে হচ্ছে ডেট অফ এ ইন্টু ডেট অফ বি। তাহলে ডিটারমিনেন্ট মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কিন্তু ব্রেক হয়ে যায়, এটা খেয়াল রাখবি। দুই গেল। 3 নাম্বার হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে অ্যাডিশনের রেসপেক্টে কিন্তু ডিটারমিনেন্ট ব্রেক হয় না, ইন জেনারেল হয় না। তাহলে আমরা এখানে লিখে রাখবো, ইন জেনারেল কথাটা লিখে রাখতে পারি, ইন জেনারেল ব্রেক হয় না, এখানে লিখে রাখ ইন জেনারেল। ইন জেনারেল তো ব্রেক হয় না, ইন জেনারেলি বা জেনারেলি এইটা ব্রেক হয় না, ডেট অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু ডেট এ প্লাস ডেট বি, এটা হয় না। কোনো কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে হলে সেটা প্রযোজ্য হবে, কিন্তু সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ডেট অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু ডেট অফ এ প্লাস ডেট অফ বি হয় না। ওকে, এটাও খেয়াল রাখবি, এটাও ডিটারমিনেন্টের খুব সুন্দর একটা গুণ, মানে খুব সুন্দর গুণ বলতে এই বৈশিষ্ট্যটা অনেক জায়গায় কাজে লাগে। এরপর মজার হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বারটা ভালো করে বোঝ। সেটা হচ্ছে, ধরে নে কোনো একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সে কে দিয়ে গুণ আছে। আগের দিন বলেছিলাম কোনো ম্যাট্রিক্সকে কে দিয়ে গুণ করলে তার সমস্ত এলিমেন্টকে কে দিয়ে, সমস্ত এলিমেন্টগুলো কে দিয়ে গুণ হয়ে যাচ্ছে। এইবার ডিটারমিনেন্ট যখন নেব তখন জিনিসটা কি হয়, দেখ, ডিটারমিনেন্ট অফ কে, কে মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টকে কে দিয়ে গুণ করা আছে। যখন কেটাকে আমি বাইরে বের করব, ডিটারমিনেন্টের বাইরে বের করব, তখন প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলাম থেকে একটা করে কে কমন যাবে। বোঝা গেল? তার মানে সবগুলো থেকে একটা কে কমন গেল। ডিটারমিনেন্টে ওরকম হয় না, আইদার তোকে রো এর রেসপেক্টে নিতে হবে, না হলে কে কলামের রেসপেক্টে কমন নিতে হবে। এইটা খেয়াল রাখিস। এইটা কিন্তু আমি স্টার দিয়ে রাখছি, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এই 4 নাম্বারটা কিন্তু অনেকে বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, এখানে কে টু দি পাওয়ার এন হয়ে যায় আর ডেট এ হয়, কিভাবে হয়? এই যে এটা বলেছে এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স, এন ক্রস এন যদি হয় তাহলে কি হবে, কে টু দি পাওয়ার এন ইন্টু ডেট এ। আমি একটা 3 ক্রস 3 বা 2 ক্রস 2 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স নিচ্ছি,
যেমন আমি দেখ সিম্পলি আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সটা কেমন নিচ্ছি, আমি নিচ্ছি জাস্ট, হ্যাঁ ঠিক আছে, 1 2 3, হ্যাঁ আচ্ছা 4 5 6 8 9 7 এরকম, বা 7 8 9, 7 8 9 যা থাক, 7 8 9, ওকে, এরকম একটা ম্যাট্রিক্স আছে। এবং ম্যাট্রিক্সকে আমরা যদি এইখানে কে দিয়ে গুণ করি, তাহলে মানে আমরা কি জানি, যে আমরা এই কেটা সব জায়গায় গুণ হবে, কে 1 কে 2 বা 2 কে এরকম করতে পারিস, কে সবগুলোতে কে দিয়ে গুণ হয়ে যাবে, আগে কে দে আর পরে কে দে, যে যে ব্যাপার, হ্যাঁ এখানে কে এখানে কে, ওকে। তাহলে আগে কে দিলেও হবে আর পরে কে দিলেও হবে, কেটা মেন কথা, মোদ্দা কথা হচ্ছে কেটা গুণ হয়ে যাচ্ছে, এই তো হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের কে ইন্টু 6 আমি সামনেই দিলাম সবগুলো, এই দেখ এরকম অবস্থায় আছে। এবার ধরে নে এর আমি ডিটারমিনেন্ট বের করতে যাচ্ছি, ডিটারমিনেন্টে ওরা কি বলছে, ফর্মুলা বলছে যে এই কেটাকে যদি ডিটারমিনেন্ট থেকে বের করি, তাহলে এই এ ম্যাট্রিক্সটার অর্ডার কত ছিল, এটা হচ্ছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে 3 হয়ে যাবে আর ডেট এ হয়ে যাবে। তাহলে এটা ডিটারমিনেন্ট বের করি, তাহলে বোঝা যাবে এর ডিটারমিনেন্ট যখন বের করতে যাব তখন কেমন হবে, ডেট অফ কে এ, ডেট অফ কে এ মানে কি, ডিটারমিনেন্ট নিলাম, তাহলে কেমন কেমন আছে, কে ইন্টু 1 আছে, ওকে। আচ্ছা দাঁড়া জাস্ট আ মিনিট, যেমন আছে সেইভাবেই নি, 1 2 3 4 5 6 আর 7 8 9, আচ্ছা এইটা যেমন আছে তেমনই নিচ্ছে, এই যে কে এখানে কে এখানে কে আছে, এখানে কে আছে 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 এখানে কে আছে। এবার ভালো করে বুঝবি এই ডিটারমিনেন্টটার ক্ষেত্রে, এই ডিটারমিনেন্টটার ক্ষেত্রে কি হবে, ভালো করে বুঝবি। যখনই ডিটারমিনেন্টে ম্যাট্রিক্সের কমন আর ডিটারমিনেন্টের কমন ভালো করে বুঝবি, ম্যাট্রিক্সের যদি আমি কমন নিই, ধরেন এই ম্যাট্রিক্সটা থেকে এখানে সবগুলোতে কে আছে না, আমি যদি এখান থেকে কে কোনো একটা টার্ম কমন নিতে যাই, তাহলে আমি সব এলিমেন্ট থেকে যেটা কমন যাচ্ছে সেটা বাইরে বেরোবে, সব এলিমেন্ট থেকে যেটা কমন যাচ্ছে সেটা বাইরে বেরোবে। আর যদি ডিটারমিনেন্টে কমন নিই, ডিটারমিনেন্টে কমন কিভাবে যায়, আইদার রো দিয়ে নিতে হবে, না হলে কলাম দিয়ে নিতে হবে। তাহলে যদি কোনো একটা টার্ম পুরো রোটাতে থাকে, পুরো রোটাতে আছে, তাহলে ওখান থেকে আমি কেটাকে কমন নিতে পারবো। যদি কলামের রেসপেক্টে নিস, তাহলে পুরো কলামে সেই এলিমেন্টটা থাকতে হবে। যেমন এখানে যদি দেখিস ভালো করে দেখ, এইটার ক্ষেত্রে তাহলে কি হবে, প্রথমে এই রোটাতে আমি যদি রো ওয়াইজ ধরি, তাহলে প্রথমে এই রোটা থেকে একটা কে কমন যাবে, তারপরে এই রোটা থেকে একটা কে কমন যাবে, এই রোটা থেকে একটা কমন যাবে। তাহলে এটা হচ্ছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, রো কটা আছে 3টে, বা কলামের রেসপেক্টে যদি বলিস কলাম কটা আছে 3টে। তাহলে আমাদের কটা কে কমন যাবে, একটা কে প্রথম রোটা থেকে, দ্বিতীয় কে সেকেন্ড রোটা থেকে, থার্ড কে হচ্ছে তৃতীয় রোটা থেকে। তাহলে 3টে কে কমন গেল, 3টে কে যদি কমন যায়, এইবার তাহলে ডিটারমিনেন্টটা কেমন হয়ে গেল, ডিটারমিনেন্টটাতে আর কে গুলো নেই, তাহলে কি আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে ওইটা কি, এটা তো এ ম্যাট্রিক্স ধরে রেখেছিলাম, কে গুণ করার আগে দেখ এ ম্যাট্রিক্স ধরেছিলাম, তাহলে এইটা ডিটারমিনেন্ট কার উপর হয়ে গেল, এ ম্যাট্রিক্সের উপর হয়ে গেল। তাহলে এইটা আমরা আর কিছু না লিখে ডেট অফ এ বলে দিতে পারবো। তাহলে আলটিমেট কি হলো, এই যে কে, তাহলে কে এর পাওয়ার কত এলো, কে কিউব ইন্টু ডেট অফ এ। তাহলে বুঝতে পারলি এই যে কে কটা কমন যাবে সেটা ডিপেন্ড করবে রো এর রেসপেক্টে বলতে পারিস বা কলামের রেসপেক্টে, যেহেতু আমরা সবসময় ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি নিই, স্কোয়ার ম্যাট্রিক্স নিই। তাহলে 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে কে প্রত্যেকটা থেকে কমন নিব, তাহলে 3টে কে কমন যাবে। যদি n×n অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স হতো, তাহলে n খানা কে কমন নিতাম, ওই জন্য কে টু দি পাওয়ার n ইন্টু ডেটে। বোঝা গেল, ক্লিয়ার? সবাই বল বোঝা গেছে না বোঝা যায়নি, তাড়াতাড়ি বল, একটু রেসপন্স কর বাবা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? তাহলে এইটা কিন্তু অনেকেরই, এই যে এক্সাম সব সময় এক্সাম্পল রাখবি, ঠিক আছে? বইয়ে খাতায় যখনই লিখবি একটা এক্সাম্পল রেখে দিবি, প্রথম 3টেরও এক্সাম্পল একটা করে রাখতে পারিস, দুটো ম্যাট্রিক্স এমন ভাবে চুজ করবি যাতে এটা না হয়, এটা তো সবসময় হবে, এটা চুজ করার কোনো ব্যাপারই নেই, আর এটার ক্ষেত্রেও ব্যাপার নেই, এটার ক্ষেত্রে একটা এক্সাম্পল রেখে দিতে পারিস, দু রকমের এক্সাম্পল রাখতে পারিস, একটা হওয়ার ক্ষেত্রে আর একটা না হওয়ার ক্ষেত্রে।
ইন জেনারেল হয় না, তার মানে হতেও পারে কোনো কোনো ক্ষেত্রে, মে অর মে নট বি, আগের দিন যেমন বলেছিলাম। তাহলে এই 4টা প্রপার্টি ডিটারমিনেন্টের মোটামুটি আমাদের দরকার। বাকি তোরা ডিটারমিনেন্টের জানিস, যেমন কেমন কেমন প্রপার্টি, যদি দুটো রো সেম হয়, আইডেন্টিক্যাল হয়, তাহলে কি হয়ে যায়, ডিটারমিনেন্ট 0 হয়ে যায়। দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়, ডিটারমিনেন্ট 0 হয়ে যায়। দুটো রো এর যদি ইন্টারচেঞ্জ করি একটা -1 আসে, দুটো কলামের ইন্টারচেঞ্জ করি একটা -1 আসে। এইগুলো ডিটারমিনেন্ট তো তোদের বলে লাভ নেই, তাহলে সেগুলো কিন্তু প্রপার্টিজের মধ্যে পড়ে, বাট সেগুলো আমি লিখলাম না, তোরা তো ওগুলো বাচ্চাকাল থেকে শিখে এসেছিস। তাহলে মেন যে 4টা ভাইটাল জিনিস, এই 4টা শুধু ডিটারমিনেন্টের রেসপেক্টে বলে দিলাম। ওকে, এবার চলে আসছি পরের পার্টে। ডিটারমিনেন্টের পর যেটাতে আসছি সেইটা হচ্ছে, এই ডিটারমিনেন্টের পার্টটা থেকে আমি বেশি কিছু বলিনি, ডিটারমিনেন্টের অনেক জিনিস ছিল যদিও, তোদের অত কিছু দরকার নেই। এইবার চলে আসছি, এটা হচ্ছে ম্যাট্রিক্স 2 নামে পরিচিত। তোদের আমি বারবার বইটাতে বলছি, এটা হচ্ছে এই যে এখন যেটা পার্ট শুরু করছি, এটা হচ্ছে ম্যাট্রিক্স 2 নামে পরিচিত। কি নামে পরিচিত মানে এটা হচ্ছে 3rd চ্যাপ্টার তোদের বইয়ে, ঠিক আছে? ম্যাট্রিক্স 2 নামে পরিচিত। ম্যাট্রিক্স 1 আগের কালকের ক্লাসে করিয়েছি, ডিটারমিনেন্টটা অল্প যেগুলো লাগবে বলে দিলাম। আর এরপর 3rd চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স 2, এইটা আমি আজকে বলছি অ্যাডজয়েন্ট তোরা জানিস। তাহলে এটাও তোদের কাছে সহজ কিছু জিনিস, আমি শুধু বলে দিচ্ছি অ্যাডজয়েন্টের গল্প। অ্যাডজয়েন্ট বের করা হয় কিভাবে, এখানে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস বলার আছে, সেই জিনিসটা আমি বলে দিই। সেটা হচ্ছে অ্যাডজয়েন্টকে ডিনোট করা হয় কিভাবে। প্রথমে অ্যাডজয়েন্ট অফ এ, যে কোনো একটা ম্যাট্রিক্স তার অ্যাডজয়েন্ট, এই অ্যাডজয়েন্টের ক্ষেত্রে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সের গল্প। তাহলে এইটা খেয়াল রাখবি যে কেমন ম্যাট্রিক্সটা হবে, স্কোয়ার ম্যাট্রিক্স। ফার্স্ট হচ্ছে গল্প। ওকে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আমরা লিখি, অ্যাডজয়েন্টের এ স্মল আকারে লিখি, অ্যাডজয়েন্ট অফ যে ম্যাট্রিক্সটা তার এ লিখি, এটা হচ্ছে সিম্বল, আমি পাশে লিখে রাখলাম। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, জিনিসগুলো বুঝে নে, কারণ অনেক পরে পরে কিন্তু কাজে লাগবে। আমি র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সের সঙ্গে সঙ্গে ঢুকে যেতে পারতাম, তাহলে সেটা তো আমার সুবিধা হতো, কিন্তু তোদের ক্ষতি হবে। এই যে ছোট ছোট মাইনার ফ্যাক্টর, এগুলো যদি না জেনে ঢুকে যাই, তাহলে বা যদি তোদের জানাও থাকে তো ভালো, তো রিভিশন হয়ে যাচ্ছে, আমাদের 2 দিনে প্রিভিয়াস জিনিসগুলো রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ স্কোয়ার ম্যাট্রিক্সে এবারে কিন্তু যাচ্ছি। তাহলে অ্যাডজয়েন্ট অফ স্কোয়ার ম্যাট্রিক্স ভালো করে বুঝবি। তাহলে অ্যাডজয়েন্ট, ধরে নে আমি একটা ম্যাট্রিক্স নিলাম, কেমন ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমি নর্মালি A11 A22 A33, ধরে নে লেট আমি একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সটা কেমন, আমি নিলাম A11 A12 A13, ছোট্ট ম্যাট্রিক্স নিচ্ছি, A21 A22 আর A23 আর A31 A32 A33। দেখ অ্যাডজয়েন্ট বের করার গল্পটা বুঝে নে, অনেকে আমি জানি যে অনেকেই গুলিয়ে ফেলে অ্যাডজয়েন্ট শিখে নে। অ্যাডজয়েন্ট আর অনেক জিনিস আছে। অ্যাডজয়েন্ট আমরা কিভাবে বের করি, আমরা এই এর এ ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, এর অ্যাডজয়েন্ট বের করি আমরা কেমন, অ্যাডজয়েন্ট অফ এর মধ্যে কি থাকে, এর অ্যাডজয়েন্ট বের করতে গেলে আমরা বলি যে প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে কোফ্যাক্টর নিতে হবে। কি নিতে হবে, কোফ্যাক্টর নিতে হবে। যদি আমরা বলি অ্যাডজয়েন্ট, আমি একটা একটা করে জিনিস বলছি, দেখ দেন অ্যাডজয়েন্ট অফ এ, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কিভাবে বের করব, অ্যাডজয়েন্ট অফ এ একটা ম্যাট্রিক্সই হয়, কত অর্ডারের, কত ক্রস কত অর্ডারের ম্যাট্রিক্স, এইটা যদি 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কিন্তু 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হয়। তাহলে কিভাবে আমরা বের করি, আমরা যেটা নিই সেটা হচ্ছে, এখানে ভালো করে বুঝবি, এই প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে একটা করে মাইনার নেব আমরা। তাহলে মাইনারগুলো কেমন লিখবো, আমি ক্যাপিটাল লেটারে লিখছি। মাইনার কি, মাইনার কোফ্যাক্টর নেব। কোফ্যাক্টর আর মাইনারের মধ্যে পার্থক্য কি বলে দিচ্ছি, এখানে নেব কোফ্যাক্টর, নাম দিচ্ছি A11 A12 A13, আচ্ছা A21 A22 আর A23, একই রকম। একটু ভালোবেসে জিনিসগুলো শোন, খালি আমি বলছি তোরা শুনতে থাক, আর পুরনো জিনিসগুলো একবার কানেক্ট করতে থাক। তাহলে এই গেল আমাদের A11 A22 আর A23। তাহলে এটা হচ্ছে 21, এইটা আমি ক্যাপিটাল লেটারে লিখলাম। আমি বললাম এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা সেম,
অ্যাডজয়েন্ট এতে কি হয়, এইটা যেটা নিলাম তার আবার ট্রান্সপোজ নিতে হয়। আর এই যে A11 এগুলো আবার কি, তাহলে পাশে এখানে লেখ হোয়ার এই যে এ আই যেগুলো ইজ দা কোফ্যাক্টর অফ এই যে স্মল প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর, এগুলো এ আই জেস আর কোফ্যাক্টরস বলে দিচ্ছি, কোফ্যাক্টর অফ এ আই জেস। এই দেখ কি লিখলাম, যে এ আই জেস আর জাস্ট আ মিনিট, ওকে এ আই, এই যে এ আই যেগুলো কি বলেছি আমরা, কোফ্যাক্টর বলছি। ওকে, কোফ্যাক্টর অফ এ আই জেস ইন, এখানে ডেট এ লিখি, ইন ডেট এ। ওকে, এতটুকু লিখে রাখলাম। এবার আসছি, তোরা তো তোর হচ্ছে অ্যাডজয়েন্ট এ তো বের করতে শিখেছিস, কারণ ডিটারমিনেন্ট বের করতে গিয়ে তোরা অ্যাডজয়েন্ট এ বের করেছিস। এবার কিছু কিছু ক্ষেত্রে তোরা 2x2 অর্ডারের ক্ষেত্রে মুখস্থ করে নিতিস। কিভাবে মুখস্থ, যে আমাদের ওই ডায়াগোনাল এলিমেন্টগুলো ইন্টারচেঞ্জ হবে আর এই দিক বরাবর এটা মাইনাস হয়ে যাবে, এরকম করে মুখস্থ করে তোরা অ্যাডজয়েন্ট এটা চালিয়ে দিয়েছিস, খুব ভালো কথা। এইখানে বুঝতে হবে কিভাবে কাজ করে, 3x3 অর্ডার ম্যাট্রিক্স দিলে কিভাবে করবি। তাহলে মেন গল্প হচ্ছে এই যে কোনো একটা ম্যাট্রিক্স যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে আমাদের এইগুলোকে বলা হচ্ছে কোফ্যাক্টর। ওকে, কোফ্যাক্টর কি বলছি একটা একটা করে এখনই। তাহলে কোফ্যাক্টর গুলো বের করতে হবে, সবগুলোর কোফ্যাক্টর বের করে তার ট্রান্সপোজ করতে হবে, যেই ম্যাট্রিক্সটা বেরোবে সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট। এবার বলি স্যার কোফ্যাক্টর কি বলুন, কোফ্যাক্টর অবশ্যই কোফ্যাক্টরে তো ডেফিনেটলি যাব। তাহলে কোফ্যাক্টর কি, কোফ্যাক্টর এবার বোঝার চেষ্টা কর, আমি এক দুটো বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবি। যেমন A11টা কি, তাহলে এইখানে আমি লিখছি হোয়ার বলে লিখছি, আচ্ছা হোয়ার বলে লেখার দরকার নেই, আমি এইখানে লিখছি যাতে বুঝতে পারিস। হ্যাঁ, আমি এখানে লিখছি, তোরা নিচে নিচে লিখে নিস, তোরা যদি খাতায় শেয়ার করিস কেউ নিচে নিচে লিখিস। যেমন আমি বলছি A11, এই A11টা কিভাবে পাবো, তাহলে এই যে এলিমেন্ট কি আছে, A11 যে এলিমেন্টটা আছে তার রেসপেক্টে এই রোটা এই কলামটা বাদ, যেমন আমরা ডিটারমিনেন্ট বের করি, তাহলে আমরা কি করি, এই রো এই কলাম বাদ, বাকি কি পড়ে থাকলো, বাকি পড়ে থাকলো এই চারটা, এই যে বাকি এই চারটা পড়ে থাকলো, কারণ এইটার রেসপেক্টে বের করছি, এইটা বাদ এইটা বাদ, তাহলে কি পড়ে থাকলো, এইটা পড়ে থাকলো, তাই না। এই যে এটার ডিটারমিনেন্ট নেব, এর যেটা পড়ে থাকবে যেভাবে আমরা ডিটারমিনেন্ট করতাম ওইভাবেই গল্প এখানে, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্ট, তাহলে এইটার আমরা ডিটারমিনেন্ট নেব। তাহলে এইবার এইটার, এটা আমি মুছে দিচ্ছি জাস্ট আ মিনিট, তাহলে A11 এর রেসপেক্টে কি পড়ে থাকলো এইটা, তাহলে আমরা কি নেব, এর নেব ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্ট কি কত কত হবে, A22, তারপরে A23, ওকে A32, আর এইটা হচ্ছে A33। তাহলে এইটা ডিটারমিনেন্ট, এই যে এইটার রেসপেক্টে এইটা বাদ এইটা নিলাম, তাহলে তার ডিটারমিনেন্ট। এবার কোফ্যাক্টর আর মাইনার, এই দেখ যখনই ভালো করে বুঝবি, এই যে এই এলিমেন্টটা আছে আমরা কিভাবে প্লাস মাইনাস দিই, সিম্পল ভাবে এই এলিমেন্টার পজিশন প্লাস, প্রথম থেকে প্লাস থেকে শুরু করে যেদিকে যাবি সেদিকে কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, যেদিকে যা। এখান থেকে যদি বলি স্যার এইদিকে যাব, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, যেদিকেই যা, খালি স্টার্টিংটা প্রথম থেকে শুরু কর, তাহলেই হবে, এখান থেকে শুরু করলেই হবে। তাহলে কোফ্যাক্টর কখন বলবো আর মাইনার কখন বলবো, দুটো জিনিস ভালো করে বুঝবি। যদি আমি এই যে এখানে ডিটারমিনেন্টটা লিখলাম, এইখানে ভালো করে বুঝবি, এই যে আমি ডিটারমিনেন্টটা লিখলাম, ডিটারমিনেন্টের সামনে সাইনটা লিখিনি, যে কোন এলিমেন্টটা, আমি তো এই এলিমেন্টটা রেসপেক্টে বের করলাম, কিন্তু এর পজিশন কত, পজিটিভ পজিশনে আছে না নেগেটিভ পজিশনে, কিভাবে বের করতে বলছি, প্লাস মাইনাস করে বলে দিলাম। তাহলে এইটার পজিশন হচ্ছে প্লাস, তাহলে এখানে সাইন কত হবে, এইখানে ডেফিনেটলি আমরা সাইনটা দেব, এখানে হচ্ছে প্লাস, তাহলে এটার সাইন হলো প্লাস। ওকে, এইবার ভালো করে বুঝবি, সাইন যখন দিয়ে দিলাম
তখন এই পুরো পার্টটাকে বলা হয় কোফ্যাক্টর। কার কোফ্যাক্টর বলবো? কোফ্যাক্টর অফ দিস এলিমেন্ট। তাহলে আমি এটা বলবো যখন A11 যখন সাইন দিয়ে দিলাম তখন আমরা বলবো এটাকে কোফ্যাক্টর। কার রেসপেক্টে বের করেছি? এই এলিমেন্টের রেসপেক্টে, A11 এর রেসপেক্টে বের করেছি। তাহলে এইটা হয়ে গেল তখন কোফ্যাক্টর উইথ সাইন। আর যদি সাইন না নেই, শুধু সাইন ছাড়া লিখি, তখন আমরা বলি মাইনার। আমার কথাটা বুঝতে পারছিস? এইটাকে কি বলছি, দুটো নাম লিখে দিচ্ছি, ভালো করে বুঝে নে। এই দেখ, এই পার্টটা যখন সাইন ছাড়া তখন এটাকে বলছি মাইনার, আর যদি সাইন সহ লিখি তখন আমরা এইটাকে কি বলছি? এইটাকে বলছি আমরা কোফ্যাক্টর। এটাকে হচ্ছে কোফ্যাক্টর। তাহলে এইটা কোফ্যাক্টর তো অবশ্যই। কোফ্যাক্টর কার? কোফ্যাক্টর অফ, কোফ্যাক্টর অফ, জাস্ট আ মিনিট, এটাকে একটু উপরে তুলে দিই। এটা হচ্ছে, এইটাকে শুধুমাত্র বলছি আমরা মাইনার। আর এইটা এই দেখ A11, এটা তো একটা নাম দিয়েছি, এটা কত সাইনটাই দিয়ে দিয়েছি, তাহলে পুরোটা মিলে সাইন সহ এটাকে বলছি কোফ্যাক্টর। কোফ্যাক্টর কার? কোফ্যাক্টর অফ এই এলিমেন্টটার। তাহলে A11। মাইনর কার? মাইনর অফ কোন এলিমেন্টটা? মাইনর অফ A11। একই গল্প। আমার কথা বুঝতে পেলি? ক্লিয়ার হলো? হ্যাঁ, ক্লিয়ার তো? কোফ্যাক্টর মাইনর ক্লিয়ার? বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস? একটু বল। আচ্ছা, বুঝতে পেরেছিস তো? চল একটা এলিমেন্টের রেসপেক্টে আমাকে শুধু বলে দে, তাহলে হয়ে যাবে। যেমন আমি বললাম এই এলিমেন্টটার রেসপেক্টে, কোনটা? এই যে দেখ A23, প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে কিন্তু বের করতে হবে। আমি বললাম A23 রেসপেক্টে আমি বের করতে চাইছি। তাহলে A23 এলিমেন্টটা, 23 এলিমেন্টটার কোফ্যাক্টর কত হবে বল দেখি? ডিটারমিন্ট হবে A23। তাহলে A23 যদি হয় তাহলে এইটার রেসপেক্টে কোনটা? এটা বাদ আর এইটা বাদ। তাহলে কোন কোন এলিমেন্ট গুলো পড়ে থাকলো? যেমন তোরা ডিটারমিন্ট করিস বাবা, বল দেখি কি কি পড়ে থাকলো এলিমেন্ট গুলো, বল। A11, A12, আর নিচে কত আছে? A31 আর A32। এই হলো। এবার আমাকে সাইনটা বল দেখি। আচ্ছা, এটা তো লিখে দিলাম, এটা মুছবো কিভাবে আবার? জাস্ট আ মিনিট, একটু মুছে দিই, নাহলে আবার যা। ঠিক আছে, এটা রাখি, এদিকে মুছে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, এবার সাইন বল। সাইন কত হবে? মাইনাস, প্লাস থেকে শুরু করবি, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস। এইবার সাইন ছাড়া যদি এটা লিখি, শুধু এটা, এই যে ডিটারমিনেন্টটা, তাহলে সেটা হচ্ছে মাইনার। কার মাইনার? এই এলিমেন্টটার মাইনার। আর যদি সাইন সহ লিখি তাহলে তখন হয়ে যাবে কোফ্যাক্টর। আবারও বলছি কিন্তু এগুলো বুঝে নে ভালো করে। এইটাকে উইথ সাইন, এটা হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টর কার? কোফ্যাক্টর অফ যে এলিমেন্টটা লিখলাম A23। আর যদি সাইন ছাড়া লিখি তাহলে এই পার্টটা হচ্ছে আমরা বলবো এইটা শুধুমাত্র মাইনার। ব্যাস, এটা কিন্তু খুব সুন্দর বোঝার জিনিস। মাইনার আর কোফ্যাক্টর অনেকে বোঝেই না। তাহলে মাইনার আর কোফ্যাক্টরের গল্প বলে দিলাম, যে এটা হচ্ছে মাইনার, উইথ সাইন হচ্ছে কোফ্যাক্টর। এইবার অ্যাডজয়েন্ট এ বের করার গল্পে যাচ্ছি। অ্যাডজয়েন্ট এ তে কি বলেছে? আচ্ছা, এই জায়গাটা একটু মুছে দিই, জাস্ট আ মিনিট, এটা অড লাগছে। আরে জাস্ট দাঁড়া, যদি পারি। ওকে, চল, ঠিক আছে। এই দেখ, এইবার দেখ, আমরা অ্যাডজয়েন্ট এ তে এসি। অ্যাডজয়েন্ট এ বের করার প্রসেসটা তোরা তো মুখে মুখে করতিস,
এবার বুঝে নে কিভাবে করতে হয় অ্যাডজয়েন্টে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, তার মানে উইথ সাইন নেব, নিয়ে মানগুলো বের করবো, এগুলো ডিটারমিনেন্ট, এগুলো ডিটারমিনেন্টের মান বসিয়ে দেবো, তার আবার ট্রান্সপোজ করতে হয়, তার আবার ট্রান্সপোজ করতে হয়। তা তখন আমাদের কি আসবে, তখন আমাদের আসবে অ্যাডজয়েন্ট অফ এ। বোঝা গেছে? ক্লিয়ার বোঝা গেল না বোঝা গেল না? বল দেখি, একদম ক্লিয়ার বোঝা গেছে? চল ওকে, একটা একটা অঙ্ক করি, তাহলে কোফ্যাক্টরটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কোফ্যাক্টরটা ক্লিয়ার হয়ে গেলে তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা, কোফ্যাক্টরের যেমন আমি একটা তোর হচ্ছে অ্যাডজয়েন্টের এক্সাম্পল নিচ্ছি। যেমন আমরা একটা কথা বলছি, আমি যদি একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নাম্বার 1, আমি নিলাম এ ম্যাট্রিক্সটা, একটা ছোট ম্যাট্রিক্স নিচ্ছি, একটু ধৈর্য সহকারে সবাই থাকিস। আমি নিলাম 1, 3, 5 আর 7। আচ্ছা, এর যদি আমি অ্যাডজয়েন্ট বের করতে যাই, তাহলে এর আমি বের করতে যাচ্ছি কত, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে প্রত্যেকটা ম্যাট্রিক্সের রেসপেক্টে, বল 1 এর রেসপেক্টে এইটা এটা বাদ, তাহলে কত হয়ে যাবে 7। এবার কিন্তু বেশি কঠিন নয়, 7। তারপরে 1 এর রেসপেক্টে এটা এটা বাদ 7, তারপরে 3 রেসপেক্টে এটা এটা বাদ মানে 5। আচ্ছা, 5 এর রেসপেক্টে এইটা এটা বাদ মানে হয়ে যাবে 3। আর 7 এর রেসপেক্টে এইটা এটা বাদ, তাহলে হয়ে যাবে 1। এবার আবার কি করতে হবে, এইটা ট্রান্সপোজ করতে হবে, আর তার সাথে সাথে সাইন তো এবার নেই নি আমরা, প্লাস মাইনাস, তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই তো হচ্ছে এটা। এবার তার আবার ট্রান্সপোজ, তাহলে তার যদি ট্রান্সপোজ করি তাহলে অ্যাডজয়েন্ট এটা কত চলে আসবে, এর অ্যাডজয়েন্ট এটা প্লাস মাইনাস 7 মাইনাস 5 3 মাইনাস 1 হবে। তাহলে 7, এবার দেখ ট্রান্সপোজ মানে 7 মাইনাস 3, আর এখানে হয়ে যাবে -5 আর 1, এরকম হবে বাবা। দেখ কে জয়েন করছে, স্যার বল। এই 7 মাইনাস 5 আর 3 মাইনাস 1 হওয়ার কথা না? কোনটা? মাইনাস 3 টা 3 হবে, 1 টা মাইনাস 1 হওয়ার কথা না? না না, কিভাবে আমি বলছি দেখ, প্লাস মাইনাস প্লাস মাইনাস পজিশনটা, তার তার চেয়েও আরেকটা মজার বিষয় বলছে, আমি বলে দিচ্ছি। এই প্লাস মাইনাস ভাবারই দরকার নেই, তুই প্রথমে কি বের কর, প্রথমে এই তোর কোফ্যাক্টরগুলো বের করে নে, এই মাইনারগুলো বের করে নে। মাইনার কেমন হবে, মাইনার আমি বললাম কি, এই এলিমেন্টটার রেসপেক্টে যখন বের করবি এইটা রো, 2 প্লাস 2 এর ক্ষেত্রে এরকমই হবে, 3 ক্রস 3 এর ক্ষেত্রে এই নিয়মটা হ্যাঁ মানে হয়ে যায়, 3, প্লাস মাইনাস করে হয়ে আমি যায়। এটা বুঝিয়ে দিচ্ছি একটু, এইখানে বলার আছে দেখ। তাহলে কেমন হবে, এই যে এটা এটা বাদ 7 চলে এলো, তারপরে 5 এর ক্ষেত্রে এটা এটা বাদ কত, এটা এটা বাদ 3 চলে এলো, এরকম করে হয়ে গেল। এইবার প্রথমে মাইনারগুলো বসিয়ে দে, আমি বুদ্ধিটা বলে দিচ্ছি। প্রথমে সাইন দেখতে যাবি না, প্রথমে মাইনারগুলো বসিয়ে দে, মাইনারগুলো বসার পর এইখানে আবার শুরু করবি প্লাস মাইনাস এরকম করে বসিয়ে দে, ব্যাস হয়ে গেল। কারণ এখানকার প্লাস মাইনাস গুলোই তো এখানে গিয়ে বসছে। তাহলে তুই মানগুলো বের করে নে, মানগুলো বের করার পর প্লাস মাইনাস বসিয়ে দে, হয়ে গেল। এইবার কি তার আবার ট্রান্সপোজ, তাহলে তার ট্রান্সপোজ করলে কি বেরোয়, এই দেখ 7 -3 -5 1। এইবার মজার বিষয়, তোরা যখন ক্লাস 11-12-এ পড়েছিস তখন কি হয়েছে, তখন তোদের মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে, একদম আমরাও মুখস্থ করেছিলাম, যে স্যার প্রসেসটা বুঝিয়ে দিত স্যাররা, স্যারদের উপর দোষারোপটা পেলাম নেই, স্যারেরা বুঝিয়ে দিয়ে বলতো কিভাবে মনে রাখবি এরকম করে, এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা কিভাবে লিখতে বলতো যে এই যে মেন ডায়াগোনাল বরাবর ইন্টারচেঞ্জ করতে হবে, তার মানে 7টাকে একে নিয়ে যেতে হবে, একটা সাথে নিয়ে যেতে হবে। আর সাব ডায়াগোনাল, এই যে এই ডায়াগোনাল বরাবর, এটাকে বলে মেন ডায়াগোনাল, এটা বলে সাব ডায়াগোনাল বরাবর শুধু মাইনাস করে দিতে হবে। তার মানে চোখ বন্ধ করে কি করব, ধরে নে এরকম একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টে কিভাবে বের করব, এই মেন ডায়াগোনাল বরাবর জায়গা পরিবর্তন করে দে, 7টা একে কর, একটা সাথে কর, আর এই বরাবর যা আছে তাই লিখে দে, আর শুধু মাইনাস করে দে, ব্যাস সাব ডায়াগোনালে মাইনাস করে দে, এটা হচ্ছে অ্যাডজয়েন্টে। তাহলে এটা কিভাবে এসছে, এইভাবে এসছে, বোঝা গেল? তাহলে হ্যাঁ ঠিক আছে, 2x2 অর্ডারে তোরা মুখস্থ করেই রাখবি, এটার জন্য এইভাবে ভাবার কোনো দরকার নেই, কিন্তু এসছে প্রসেসটা তো জেনে নিলি। এবার 2x2 অর্ডারে তাহলে সিম্পল, মেন ডায়াগোনালে ইন্টারচেঞ্জ করবি এলিমেন্টগুলোকে,
কারণ ইন্টারচেঞ্জ করব, প্লাস মাইনাস হবে না, কারণ এই পজিশনটাও প্লাসের, এই পজিশনটাও প্লাসের। ইন্টারচেঞ্জ কেন হচ্ছে? কারণ আমরা যখন মাইনার গুলো নিচ্ছি তখন ইন্টারচেঞ্জ হচ্ছে। আর একটা কি, সাব ডায়াগোনাল বরাবর ইন্টারচেঞ্জ করবি না, সেম রেখে দিবি, শুধু মাইনাস করে দিবি, ব্যাস গল্প শেষ। তাহলে এইটা হচ্ছে 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের। ওকে, 2x2 অর্ডারের গল্প গেল। এইবার গল্পটা হচ্ছে আর কিছু নয়, আমি বেশি বড় করবই না, আমি শুধু জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি তোদের। 2 নম্বর আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নাম্বার 2। আমি এদিকে একটু মুভ করে দিচ্ছি, জাস্ট আ মিনিট, আমার জায়গা লাগবে। আর এইটাকে আমি এইখানে লিখে দিচ্ছি, এটাকে এখানে লিখে দিচ্ছি। কেমন হবে বললাম যে ডায়াগোনাল বরাবর সেম জায়গা পরিবর্তন করবে, তাহলে 7 আর 1 হবে, আর এইটা সেমই থাকবে, 5 আর 3 থাকবে, শুধু মাইনাস করে দে। এটা বললাম, এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজের ফর্মুলা 2x2 অর্ডারে। এবার 3x3 অর্ডারের একটা অঙ্ক নিচ্ছি, নিচ্ছি অঙ্ক জাস্ট তোদের দেখানোর জন্য। একটা ম্যাট্রিক্স নিলাম, কিভাবে আমি 3x3 অর্ডারে নিচ্ছি, যে কোনো নেওয়া যেতে পারে। আমি একটা পার্টিকুলার নিচ্ছি 1 0 1, এটা বই থেকে নিচ্ছি। 2 4 3 4 5, আর হচ্ছে কত 2 3 2 3 4, এরকম একটা ম্যাট্রিক্স আছে। ধরুন এইটার তোকে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে বলেছে, একটু দেখ সবাই, অ্যাডজয়েন্ট অফ এ বের করতে বলেছে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করবি? তাহলে অ্যাডজয়েন্ট এ বের করার জন্য এই প্রত্যেকটার আবার কি বের করতে হবে, প্রত্যেকটার মাইনার বের করতে হবে। আমি জাস্ট ছোট্ট করে দেখাচ্ছি, যে সবগুলো দেখাবো এরকম কিছু নয়। কিভাবে বের করবি? প্রথমে 1 এর রেসপেক্টে মাইনার কোনটা, এইটা। তাহলে প্রথমে ডিটারমিন্ট আকারে আমি ছোট্ট করে লিখছি, এটা কত হবে 4 5 3 4, এটা হচ্ছে প্রথম মাইনার, হ্যাঁ মাইনার। তারপরে আমরা জিরো রেসপেক্টে বের করব, তাহলে জিরো রেসপেক্টে এইটা বাদ, তাহলে কত থাকবে, আমি একটা বের করে দিচ্ছি তাহলে বুঝতে পারবি। 3, এই জিরো রেসপেক্টে এইটা বাদ, তাহলে কত হচ্ছে 3 5, আর হচ্ছে 2 4, জিরো রেসপেক্টে 3 5 2 4, একদম। আচ্ছা তোরাও বলতে পারিস এরপরে কত হবে, এরপরের মাইনারটা বল বল বল। এর পরের মাইনারটা কত হবে, 1 এর রেসপেক্টে এইটা বাদ, তাহলে এইটা হবে। তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে, জাস্ট বোর করছি না, দাঁড়া, 3 4 2 3, এইরকম প্রত্যেকটা রেসপেক্টে বের করি। তাহলে প্রত্যেকটা রেসপেক্ট, এখানে রেসপেক্টে বের হবে, এইটা বের হবে, এগুলো সব লিখছি মাইনার গুলো, সাইন একটারও দিচ্ছি না, ভালো করে দেখ, আমি আর সব লিখবো না, এইটা লিখবো, এইটা। এই যে আমাদের পুরো ম্যাট্রিক্সটা বেরোলো, আমি এই ম্যাট্রিক্সটা একটু মুছে দিচ্ছি, জাস্ট আ মিনিট, দেখ এই যে আমাদের পুরো ম্যাট্রিক্সটা বেরোবে, এই পুরো ম্যাট্রিক্সটার কত হবে, পুরো ম্যাট্রিক্সটা বের করতে হবে ট্রান্সপোজ, পুরো ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ বের করতে হবে। আবার এগুলো তো লিখেছি মাইনার গুলো প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে, তাহলে এইখানে আর কিছু নয়। তাই আমি বললাম সাইনটা নিয়ে মাথা ব্যথা নেই, সাইনটা কেমন করব, আমি বললাম প্লাস থেকে শুরু করবি, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এদিকে চলে আসছে, মাইনাস প্লাস, এই তো হচ্ছে গল্প। এগুলো সবগুলো সাম করছি না, এগুলো হচ্ছে এলিমেন্ট একটা একটা করে, কিন্তু এই যে আগের বার যেটা লিখলাম, এই যে a11 a12, এগুলো হচ্ছে কি কোফ্যাক্টর, এই কোফ্যাক্টর গুলোই লিখলাম, যখন উইথ সাইন দিয়ে দিলাম কোফ্যাক্টর হয়ে গেল, সাইন ছাড়া ছিল মাইনাস ছিল। তাহলে প্লাস মাইনাস নিয়ে মাথা ব্যথা করবি না। তাহলে কেমন করব, প্রত্যেকটা রেসপেক্টে এরকম প্রথমে কোফ্যাক্টর গুলো উইথ সাইন মানে কোফ্যাক্টর, আর যদি সাইন ছাড়া মানে মাইনার, প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে মাইনার বের করে নি। 1 এর রেসপেক্টে এটা বাদ, এইটা পেলি, 0 রেসপেক্টে এইটা বাদ, এইটা পেলি, 1 এর রেসপেক্টে এইটা বাদ, তাহলে এইটা পেলি, 3 রেসপেক্টে 2 এর রেসপেক্টে এইটা বাদ, তাহলে এইটা পেলি। এরকম করে সব মাইনার গুলো বের করে নিতে হবে। তার ট্রান্সপোজ দিতেও কিন্তু ভুলবি না, পুরো ট্রান্সপোজ। আর প্লাস মাইনাস কেমন হবে,
এখানে প্লাস দিয়ে শুরু করলি, বাস গাড়ি চলতে থাকুক, শেষ পর্যন্ত করে দে, বাস গল্প শেষ। এটা হচ্ছে ট্রান্সপোজের গল্প। আশা করছি ট্রান্সপোজটা ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। প্রচুর জায়গায় কাজে লাগবে এবং অনেকেরই ট্রান্সপোজের কনসেপ্টই ক্লিয়ার থাকে না, সেক্ষেত্রে অনেক প্রবলেম হয় পরবর্তীতে। জিনিস ক্লিয়ার না থাকলে না, স্বচ্ছতা না থাকলে তুই সামনের দিকে এগোতে পারবি না 100%, বা তোকে খারাপ লাগতে শুরু করবে। হট করে টিচার বললো ট্রান্সপোজটা এরকম, তুই হঠাৎ করে তারপর ট্রান্সপোজ আর মাথায় কাজ করছে না, তখনই প্রবলেম হয়, তখনই জিনিসগুলো আর মজা লাগতে শুরু করে না, তখনই আর ভালো লাগে না, সেই জায়গাটা করা যাবে না। তাহলে এইটা গেল আমি ট্রান্সপোজের গল্প বলে দিলাম। তাহলে ট্রান্সপোজের মানটা তোরা বের করে নিতে পারবি। এইটার ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এটা তোরা চেক করে নিস, এর অ্যাডজয়েন্ট এর যে মানটা আসবে আমি সেটা ইকুয়াল টু লিখে রাখছি, অ্যাডজয়েন্ট এ বাড়িতে চেক করবি, এটার অ্যাডজয়েন্ট এর মানটা আমি বই থেকে লিখে রাখছি যাতে তোদের চেক করতে সুবিধা হয়। 1 3 -4 আর কত আছে 1 3 -4 -2 2 -2, এটা বেরোবে অ্যান্সার, তোরা চেক করে নিস। 1 -3 আর কত আছে 4, 1 -3 4, এইটা আমাদের অ্যাডজয়েন্ট এর অ্যান্সার বেরোবে। ট্রান্সপোজ করার পর এই যে যেটা বের করতে শেখালাম সেটার মানটা বেরোবে এরকম, আফটার ট্রান্সপোজ এটা বেরোবে 1 3 -4 আর কত কত আছে 2 -2 2, হ্যাঁ ঠিক আছে 1 3 4। এইটা তোদের হোমওয়ার্ক থাকলো যে এটা তোরা করে নিস বাড়িতে, তাহলে কি 3 অর্ডারের অ্যাডজয়েন্টে বের করা শিখে যাবে। চল আর দেরি না করে এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাই। অ্যাডজয়েন্টের একটা থিওরাম আছে, আমি লিখে রেখেছি দেখতেই পাচ্ছিস। এ একটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় অফ অর্ডার n, তাহলে এই যে অ্যাডজয়েন্টে সবগুলো আমরা স্কোয়ার ম্যাট্রিক্সের রেসপেক্ট করি, বিকজ ডিটারমিনেন্টের গল্প মানে স্কোয়ার ম্যাট্রিক্স। তো যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n, এর রেসপেক্টে একটা ফর্মুলা, এবং এই ফর্মুলাটা এরপরে যখন আমরা ইনভার্সে যাব তখন একটা বিশাল ভাইটাল রোল প্লে করে। তাহলে এই ফর্মুলাটা কি, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, কোনো একটা ম্যাট্রিক্স তার অ্যাডজয়েন্ট এ যদি বের করি, আর যদি অ্যাডজয়েন্ট এ ইন্টু সেই ম্যাট্রিক্সটাকে গুণ করি, লেফট সাইড থেকে গুণ কর আর রাইট সাইড থেকে গুণ কর, সেটার মান কত আসে, মানটা আসে ডেট এ, ডিটারমিনেন্ট সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু, তার সাথে সাথে গুণ করতে হবে আইএন। আইএন মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যত অর্ডারের ম্যাট্রিক্স তত লিখেছে আইএন, 2 অর্ডারের ম্যাট্রিক্স হলে I2 হবে, 3 অর্ডারের ম্যাট্রিক্স হলে I3, আর তার সঙ্গে ডিটারমিনেন্ট ভ্যালু। তাহলে এই ফর্মুলার কিন্তু এটার প্রুফও আছে, যদিও তোদের দরকার নেই। তাহলে এটার প্রুফ যদি দেখতে চাস বইয়ে দেখতে পারিস। এ ইন্টু অ্যাডজয়েন্টে মাথায় একদম ভালো করে ঢুকে নে, এখান থেকে ইনভার্সের কনসেপ্টটা এসছে, আমি এখনই নিয়ে যাচ্ছি ইনভার্সের কনসেপ্টে। তাহলে এখানে কি পেলাম আমরা, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আইএন। এটা একদম মাথায় ভালো করে ঢুকে নে, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু, এখানে কিন্তু আইএন আছে, শুধু ডিটারমিনেন্ট ভ্যালু নয়, তার সঙ্গে একটা ম্যাট্রিক্স গুণ আছে, তার মানে ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে গুণ করলে যা বেরোবে, এই দুটো অ্যাডজয়েন্ট এ আর এ গুণ করলেও তাই বেরোবে, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এইটা কিন্তু একটা ম্যাট্রিক্স, ভালো করে বোঝ। ডিটারমিনেন্ট ভ্যালু কি আছে, কোনো একটা কনস্ট্যান্ট আসবে, ধরে নে ডিটারমিনেন্ট ভ্যালু এলো, এই জায়গাটা অনেকে কিন্তু গুলিয়ে ফেলে, এই জায়গাটা খেয়াল রাখ, এইটা মানে কি ডিটারমিনেন্ট ভ্যালু ধরে নে 5 এলো, তাহলে 5 ইন্টু যদি 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স নিস তাহলে এখানে I3 হবে, তাহলে 5 ইন্টু I3 মানে কি, এইটা মানে হচ্ছে এই রকম একটা ম্যাট্রিক্স কিন্তু, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটা হয়ে যাবে এরকম, 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0 এইটা 0 5 0 0 0 5, তাহলে এইটা একটা ম্যাট্রিক্স। এইদিকে ডেফিনেটলি অ্যাডজয়েন্টে একটা ম্যাট্রিক্স আর এ একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণফল একটা ম্যাট্রিক্সই হবে। এখানেও একই অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ম্যাট্রিক্স, তাহলে এদিকটাও ম্যাট্রিক্স, এদিকটা আবার গুলিয়ে ফেলিস না যে এটা আবার স্যার ডিটারমিনেন্ট, এদিকে ম্যাট্রিক্স এদিকে ম্যাট্রিক্স, এটা আবার ডিটারমিনেন্ট কীভাবে হলো, এটা ডিটারমিনেন্ট নয়, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে তার সঙ্গে ডিটারমিনেন্টের গুণফল, তাহলে এরকম টাইপের একটা ফর্ম হবে। বা যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা 5 ধরেছি, কে ধরিস তাহলে কে কর্নার ওয়াইজ, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে এরকম, তাহলে এইটাও একটা ম্যাট্রিক্স, তাহলে অ্যাডজয়েন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আইএন হয়। ওকে, তাহলে এইটা আর এক্সপ্লেন করতে যাচ্ছি না, এটার প্রুফটা যদি দেখতে চাস বইয়ে দেখে নিতে পারিস, অ্যাটলিস্ট মনে রাখবে এই কনসেপ্টটা। ওকে, এরপরে চলে আসছি সামনের দিকে এগিয়ে যাই। ও হো হো, খুব সুন্দর দুটো জিনিসে চলে এসেছি, সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কার জানা আছে, এইটা তো বলা উচিত সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স।
বল কাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়? যদি এ একটা ম্যাট্রিক্স হয় তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হবে? বল, না বললে কেমন হবে? এ একটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলবো, আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নামগুলো তো শুনেছিস, তোরা বাংলা বেঙ্গলি মিডিয়ামে পড়লেও নামগুলো তো সিঙ্গুলার নন সিঙ্গুলারই বলা হয় আশা করছি, না অন্য কিছু বলা হতো? আমার তো ঠিক জানা নেই। সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলবো আমরা? কোনো একটা ম্যাট্রিক্সকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো যদি ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্সটা ডেফিনেটলি, আবার সিঙ্গুলার, এখানে সমস্ত কিছু স্কোয়ার ম্যাট্রিক্সের রেসপেক্টে কাজ হচ্ছে, ডিটারমিনেন্ট আসবে মানে স্কোয়ার ম্যাট্রিক্সে কাজ করছি। যদি কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি শূন্য হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, আর যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নট ইজ ইকুয়াল টু জিরো, ডেট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরো হয় তখন আমরা বলবো এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কিন্তু মাথায় ঢুকে নেই, যে যদি ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু যদি জিরো হয় তখন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যদি ডিটারমিনেন্ট ভ্যালু নট ইজ ইকুয়াল টু জিরো হয় তখন আমরা বলবো এটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে আর কিছু আহামরি কিছু নেই। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের গল্প হচ্ছে যে ডিটারমিনেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে এই দুটো ম্যাট্রিক্সটা ডিপেন্ড করে আছে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যেটা স্কোয়ার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভ্যালু চেক করলি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু যদি জিরো হয় তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তখন যখন ডিটারমিনেন্ট ভ্যালু নট ইজ ইকুয়াল টু জিরো। একটা এক্সাম্পল বলে দিতে পারবি একদম মনে আছে এরকম? নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের বল আর একটা সিঙ্গুলার ম্যাট্রিক্সের এক্সাম্পল বল দেখি। যা, এটা তো একদম ডিরেক্ট তাড়াতাড়ি বলে দেওয়া উচিত। আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি বলি আই টু কি 1 0 0 1, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? ডেট অফ I2 আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে সব সময় কত হয় 1, নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি হয়ে গেল? তাহলে হ্যাঁ, তাহলে এটা সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর এইখানে আমরা বলতে পারি নাল ম্যাট্রিক্সই আপনার একদম নাল ম্যাট্রিক্সটা রাখতে পারি। 2 cos 2 আর যদি বলিস নাল ম্যাট্রিক্স তার মানে হচ্ছে 0 0 0 0, নাল ম্যাট্রিক্সটাও রাখতে পারি, অসুবিধা নেই। তাহলে নাল ম্যাট্রিক্সটার ক্ষেত্রে 0 0 0 0, এই নাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত? ডেট অফ এই ম্যাট্রিক্সটা নাল ম্যাট্রিক্স, এইটা হচ্ছে 0। নাল ম্যাট্রিক্স বাদেও অসংখ্য ম্যাট্রিক্স তৈরি করে নিতে পারবো আমরা, এমনি যে কোনো নাল ম্যাট্রিক্স বাদেও অনেক কিছু করা যাবে। যাই হোক, এটা আমরা জাস্ট একদম ইনস্ট্যান্ট আমাদের চোখে পড়ে নাল ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স। বাকি আরও হাজারটা ম্যাট্রিক্স বলে দিতে পারবো এরকম সিঙ্গুলার নন সিঙ্গুলারে। মেন কথা ডিটারমিনেন্ট চেক করো, বাস গল্প শেষ। আইদার সিঙ্গুলার হবে নাহলে নন সিঙ্গুলার হবে, এর বাইরে যাবে না। স্কোয়ার ম্যাট্রিক্স দুটোর মধ্যেই কোনো না কোনো ভাগে পড়বে। ওকে, তাহলে এতে আর জটিলতার কিছু নেই, একদম সিম্পল জিনিস। এইবার চলে আসছি সিঙ্গুলার নন সিঙ্গুলারটা বলার পর আমরা যাব ইনভার্স ম্যাট্রিক্সে। কেন? কারণ ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এই পর্যায়ে পড়বে, ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু জিরো। নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ইনভার্স বের করতে পারি। এবার আমরা ঢুকছি ইনভার্স ম্যাট্রিক্স। দুটো জিনিসকে কানেকশন করব, একটা হচ্ছে একটু আগে যেটা বললাম এইটা কি, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আইএন একটা, আর একটা হচ্ছে এই যে আমরা ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু জিরো, এই ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু জিরোটাকেও আমরা কানেকশন করব। তাহলে ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু জিরোটাকে কিভাবে কানেকশন করব? দেখ, একটা একটা করে কানেকশন করে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ইনভার্স অফ আ ম্যাট্রিক্স। এই ইনভার্সটা বুঝে নিতে হবে, এবং খুব ইন্টারেস্টিং জিনিস আছে ইনভার্সে। দেখ, ইনভার্সের কনসেপ্টটা কিভাবে দেওয়া হয়েছে তোরা জানিস, তবুও আমি একটু বলছি। বলা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, ভালো করে বুঝবি, এ একটা ম্যাট্রিক্স আছে, এখানেও স্কোয়ার ম্যাট্রিক্সের গল্প, ইনভার্সের ক্ষেত্রেও স্কোয়ার ম্যাট্রিক্সের গল্প। এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, এর আমি ইনভার্স ফাইন্ড আউট করতে চাইছি, তার মানে এ ইনভার্স ফাইন্ড আউট বের করতে চাইছি। তাহলে এ ইনভার্স কিভাবে বের করতে পারবো? ডেফিনেশনে বলছে কি, যে যদি একটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স n ক্রস n অর্ডারের ইজ সেড টু বি ইনভার্টেবল, এই ম্যাট্রিক্সটা ইনভার্টেবল হবে, মানে ইনভার্স বের হবে। ইনভার্স বের হওয়াটাকে আমরা বলি ইনভার্টেবল। তাহলে ইনভার্টেবল হবে
ইনভার্টেবল হবে ইফ যদি কি হয় এই ম্যাট্রিক্সের রেসপেক্টে আরেকটা বি ম্যাট্রিক্স পাওয়া যায় ইফ দেয়ার এক্সিস্ট আ বি ম্যাট্রিক্স, সেটাও কত অর্ডারের, এন ক্রস এন অর্ডারের, ইফ দেয়ার এক্সিস্ট আ বি ম্যাট্রিক্স সাচ দ্যাট, ভালো করে বুঝবি, সাচ দ্যাট, ডেফিনেশনে কি বলা আছে সেটা বলছি, ইফ দেয়ার এক্সিস্ট আ বি ম্যাট্রিক্স সাচ দ্যাট কেমন, এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে আই। এইটা আমাদের কিন্তু ডেফিনেশনে দিয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে, এইটা ভালো করে বুঝ, সবই জানিস, আমি শুধু একটু করে ঝালাই করে নিচ্ছি, দুদিন, এই দুদিনে ঝালাই হচ্ছে, এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ ইজ ইকুয়াল টু আই এন। এইটা ডেফিনেশনে দেওয়া আছে যে যদি কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্টেবল তখনই আমি বলবো যদি সেই ম্যাট্রিক্সটার রেসপেক্টে, সেই ম্যাট্রিক্সটাও কিন্তু এন, সেই ম্যাট্রিক্সটাও কিন্তু আমরা এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, ইফ দেয়ার এক্সিস্ট আ বি ম্যাট্রিক্স, একটু জাস্ট আ মিনিট, একটা বি ম্যাট্রিক্স পাচ্ছি, সেটাও কত, এন ক্রস এন অর্ডারের বি ম্যাট্রিক্স সাচ দ্যাট এইটা। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা তো এত কিছু জানতাম না বা জানি না, আমরা তো শুধুমাত্র ইনভার্স বের করেছি, কিভাবে বের করেছি, আমরা জানি স্যার এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, এতটুকু ছাড়া আর তো কিছু জানতাম না স্যার, এতটুকু আমরা জানি, আর কিছু জানি না। হ্যাঁ এটাই তো ডেফিনেশন, এটাই তো আমাদের ইনভার্সের ফর্মুলা, আমরা এরকম করে ইনভার্স বের করব। এবার প্রশ্ন হচ্ছে তাহলে স্যার এইটা যে আপনি ডেফিনেশন বলছেন এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ ইকুয়াল টু আই এন, তাহলে এটা থেকে এখানে কি আসছে, কিভাবে আসছে বল দেখি, কারো জানা আছে এটা থেকে এখানে কিভাবে আসছে বল, এইটা থেকে এইখানে কিভাবে যাব, কারণ আমরা তো এই ফর্মুলাটা ইউজ করে এতদিন এসছি, কোনো একটা এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করব অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, কিভাবে যাব, কিভাবে বের করব বল, মজার জিনিসে আসছি, মানে মজার জিনিস হচ্ছে এইটাই। তাহলে আমাদের ডেফিনেশন কি, আমাদের এখানে কি বলা আছে, আমি খালি এখানে এটাতে নিয়ে যাচ্ছি, এখনই নিয়ে যাচ্ছি, এটা কোথা থেকে এসছে, তাহলে আমাদের কি বলা আছে এইখানে, দেয়ারফর, তাহলে আমরা বললাম যে এ এন প্লাস ওয়ান ইনভার্টেবল হবে, ইনভার্স পেরোবে যদি দেয়ার এক্সিস্ট আ বি ম্যাট্রিক্স সাচ দ্যাট এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ ইজ ইকুয়াল টু আই। তাহলে এই এরকম যদি হয় তাহলে দেয়ারফর এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি বলা হয়, এ ইনভার্স ইজ ইকুয়াল টু বি ম্যাট্রিক্সটাকে বলা হয় এ ইনভার্স। এটা হচ্ছে ডেফিনেশন, ডেফিনেশন কমপ্লিট হলো। এবার চলে আয় যে কিভাবে আমরা ওই ইনভার্সের ফর্মুলাটা আমরা পেয়েছি, আমরা ইনভার্সের ফর্মুলাটা পেয়েছি এইখান থেকে, এই যে এ আমরা কি এখানে থিওরেম কি পেয়েছি, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আই এন, পাইনি, আমরা পেয়ে আছি। তাহলে আমরা এবার এইখানে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আই এন, এইখান থেকে এবার আমাদের কাজটা করতে হবে। তাহলে চলে আয়, আমরা কি ওখানে পেয়েছি থিওরেমে যে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, দেখ মজাদার বিষয়, ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ, উপরে চলে গেল, ওকে, তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু আই এন, দেখ অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আই, এই দেখ এইটা তো আমরা এখনই ফর্মুলা পেলাম, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু আই, অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু আই এন। এবার এই ফর্মুলাটাকে এটার সঙ্গে কম্পেয়ার করব, তাহলে কম্পেয়ার করলে দেখ এইদিকে কত আছে, এদিকে আছে আই এন, আছে না আই এন, তাহলে আই এন এদিকে বানাতে হবে, যদি আই এন বানাতে হয় এই ডেট এটাকে সরাতে হবে, তাহলে ডেট এ তো একটা কনস্ট্যান্ট টার্ম, 5 7 10 50 যা কিছু হতে পারে, এইবার এই ডেট এ দিয়ে আমি ভাগ করব, এবার ডেট এ দিয়ে যদি কোনো টার্ম দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই ডেট এটা ডেফিনেটলি নন জিরো হতে হবে, জিরো হলে তো ভাগ করা যাবে না,
তাহলে আমি শর্ত নিয়ে নিচ্ছি যে ডেট এটা নন জিরো ধরে নিলাম আমি, যে আমাকে ডেট এটা নন জিরো করতে হবে। তাহলে ডেট এ নন জিরো, যদি ডেট এ নন জিরো হয় তাহলে ভাগ করতে পারবো। এবার ভাগ করে দিচ্ছি, তাহলে আমি কি করছি, ডেট এ দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আমি রাখলাম এ, এটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে করছি, এটাকে রাখলাম ইনটু, এখানে ছিল অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, ডেট এ দিয়ে ভাগ করলাম, পুরোটাকেই ভাগ আছে এখানে নিয়ে নিলাম শুধু, ওকে, ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ করলাম, ইকুয়াল ইনটু এ ইকুয়াল টু ডেট এ দিয়ে তো ভাগ করে দিয়েছি, তাহলে এখানে হয়ে গেল আই এন। এবার শর্ত কোথায়, হোয়ার, অবশ্যই শর্তটা লিখে রাখ, হোয়ার ডেট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু জিরো না হলে আমরা এরকম ভাগ করতে পারবো না। এইবার দেখ এই ফর্মুলাটা কিভাবে চলে এলো, এই ফর্মুলাটা দেখতে কেমন, এই ফর্মুলাটা দেখতে এরকম, এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ ইজ ইকুয়াল টু আই এন, এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ ইজ ইকুয়াল টু আই এন। এটাকে দরকার হলে লিখে রাখ, এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ ইজ ইকুয়াল টু আই এন। এইবার যদি এরকম লিখতে পারি তাহলে আমরা কি বলেছি, যদি এরকম লেখা যায় তাহলে এ ইনভার্সটা কি হয়ে যায়, বি। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো, দেয়ারফর এ ইনভার্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। দেখ মজার না? তাহলে এখান থেকে এসছে আমাদের ইনভার্সের ফর্মুলা, ইনভার্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স ইজ ইকুয়াল টু কত, অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। তার সাথে সাথে শর্ত আমাদের কি থাকে, যেহেতু ডেটে দিয়ে ভাগ করছি বা ডেটে নট ইজ ইকুয়াল টু জিরো না হলে, জিরো যদি হয়ে যায় তাহলে তো আমাদের পুরো প্ল্যানই ভেস্তে যাবে, ডিটারমিনেন্ট আমরা ভাগ করতে পারবো না। তাহলে ডিটারমিনেন্ট বা নিচের টার্মটা ডিটারমিনেন্ট নন জিরো না হলে আমরা তো ইনভার্স বের করতে পারবো না। তাহলে ডিটারমিনেন্ট নন জিরো মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আমি তো একটু আগে বললাম ডিটারমিনেন্ট নন জিরো হলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা আমরা একটু উপরে তুলে দিতে পারি। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয় তাহলেই আমরা ডিটারমিনেন্ট বের করতে পারবো। এবং ডিটারমিনেন্টের ফর্মুলা কেমন পেলাম, এই যে এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। কত সুন্দর না? তাহলে এইখান থেকে এসছে, ডেফিনেশন দেওয়া ছিল এটা, একটা থিওরাম আমরা পেয়েছি, সেই থিওরামটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এইখানে আমরা সবকিছু বের করলাম। বোঝা গেল? তাহলে উড়ে উড়ে জিনিস আসেনি, তোরা হয়তো যদি জেনে এগুলো জানা থাকলে তো খুবই ভালো, আমি তো খুব খুশি হব যে যদি তোদের এগুলো জিনিস জানা থাকে আগে থেকে। আর যদি না জানা থাকে তাহলে এই যে ক্লাসটা করছিস, এই ক্লাসটা কিন্তু খুব উপকারী তোদের জন্য হচ্ছে, যদি না জানা থাকে। আর জানা থাকলে তো কোনো অসুবিধা নেই। আর এইটা কি সিগনিফাই করছে, ডেট এ নট ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে খেয়াল রাখবি যে যদি ইনভার্স আমরা বের করতে যাই তাহলে কোন ম্যাট্রিক্স লাগবে, এক হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স লাগবে, দুই হচ্ছে আমরা কোথা থেকে এই ডিটারমিনেন্ট এই ইনভার্সের ফর্মুলাটা আমরা কোথা থেকে পেয়েছি, এই ইনভার্সের ফর্মুলাটা পেয়েছি আমরা অ্যাডজয়েন্ট এর রেসপেক্টে যে থিওরামটা আছে তার রেসপেক্টে, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু আই এন। তাহলে আমরা কি পেলাম, এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। অ্যাডজয়েন্ট এ বের করা অলরেডি শিখিয়ে দিয়েছি, ডিটারমিনেন্ট তো তোরা জানিস। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে এসছে ইনভার্সের পুরো গল্পটা। ওকে, ক্লিয়ার? কি ক্লিয়ার হলো সবার? একটু রেসপন্স কর। ক্লিয়ার তো, না কোথাও ডাউট আছে? ডাউট থাকলে জিজ্ঞাসা কর। ঠিক আছে। ওকে ওকে, পুরনো জিনিস অবশ্যই ঠিকই থাকবে। এবার চলে আসছি এরপরে কিছু প্রপার্টিজ জেনে নে, থিওরাম আকারে বা নোট আকারে লিখে রাখ, থিওরাম আকারেই লেখা থাকে, এগুলোর প্রত্যেকটা প্রুফ আছে। ইনভার্সের রেসপেক্টে কয়েকটা ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলাগুলো আমি এখানে লেট করব না। ইনভার্সের রেসপেক্টে কি কি ফর্মুলা আছে, যেমন দেখ এ আর বি দুটো যদি ইনভার্টেবল ম্যাট্রিক্স হয়, ইনভার্টেবল ম্যাট্রিক্স মানে ইনভার্স এক্সিস্ট করে, এ এরও ইনভার্স এক্সিস্ট করে, বি এরও ইনভার্স এক্সিস্ট করে, দুটো ইনভার্টেবল ম্যাট্রিক্স মানে দুটোর ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে বলা হচ্ছে তিনটে জিনিসের ইনভার্স কিন্তু এক্সিস্ট করবে। এ বির ইনভার্সও এক্সিস্ট করতে পারে, এ ইনভার্সেরও, এর ইনভার্স যদি এক্সিস্ট করে এ ইনভার্সেরও এক্সিস্ট করবে, আর এ ট্রান্সপোজের ইনভার্সও এক্সিস্ট করবে। এবং ফর্মুলা কি,
এ বি যে ম্যাট্রিক্সটা আছে তার ইনভার্স বের এক্সিস্ট করবে, এবং সেটা কি হয় তোরা ফর্মুলা জানিস। এইটা হচ্ছে এ বি তার ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। ওকে, এটাকে বলা হয় রিভার্সাল ল, মানে উল্টে যায়, প্রথমে বি এর ইনভার্স হয় তারপর এ এর ইনভার্স। আচ্ছা, এ এর একবার ইনভার্স বের করা হয়েছিল, তারপর আরেকবার ইনভার্স করলে এ ফিরে আসবে, এটা তো সবাই জানি আমরা। তাহলে এ ইনভার্স তার আবার ইনভার্স করলে আবার এ ফিরে আসবে, এটাও গেল। থার্ড হচ্ছে এ ট্রান্সপোজ তার ইনভার্স। আচ্ছা, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে একটা থিওরাম। এর যদি ট্রান্সপোজ করি তারপর যদি ইনভার্স করি, যেটা হবে এর ইনভার্স করে ট্রান্সপোজ করলেও একই হবে। তাহলে এটাও মাথায় রাখিস যে এটাও আমাদের অনেক সময় কাজে লাগে। তাহলে তিনটে জিনিস, এ বি তার ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। দুই হচ্ছে এ ইনভার্স অফ ইনভার্স ইকুয়াল টু এ ফিরে আসে। থার্ড হচ্ছে এ ট্রান্সপোজ তার ইনভার্স যদি বের করি, এ ট্রান্সপোজ তার ইনভার্স যদি বের করি তাহলে কি বেরোবে, সেটা হচ্ছে আমরা এই দুটোর ইন্টারচেঞ্জ করতে পারবো। আগে ইনভার্স করে ট্রান্সপোজ পরে করলি, বা আগে ট্রান্সপোজ করে ইনভার্স করলে একই জিনিস। ওকে, তাহলে এই তিনটে জিনিস এখানে নতুন কিছু বলার নেই। তাহলে এই তিনটে জিনিস খেয়াল রাখবে কার রেসপেক্টে, এগুলো হচ্ছে ইনভার্সের রেসপেক্টে। ওকে, ক্লিয়ার? ইনভার্স গেল। এইবার ইনভার্সের পর চলে আসছি আমরা, হ্যাঁ মজার জায়গায় আসছি এবার, অর্থোগোনাল ম্যাট্রিক্স। ইম্পর্টেন্ট জায়গায় ঢুকছি, অর্থোগোনাল ম্যাট্রিক্স। জানা আছে কারো অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলা হয়? বল। আর বেশি কিছু নেই, অল্প আছে, আর কিছু কয়েকটা জিনিস। অর্থোগোনাল ম্যাট্রিক্স, আর একটু আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্সের দিকে যাব। অর্থোগোনাল ম্যাট্রিক্স কারো জানা আছে? অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? এটাও কিন্তু ওই স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই, এন ক্রস এন অর্ডারের। অর্থোগোনাল ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স আছে, এ একটা এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স আছে, এইটা অর্থোগোনাল হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে ইফ, ফর্মুলা কি কার জানা? যদি জানা থাকে বল, বলতে ক্ষতি কি? ফর্মুলা জানা আছে? এটা অনেকটা ওই এই থিওরামটার মতো ফর্মুলা। সেটা হচ্ছে ট্রান্সপোজের গল্প আছে, এ তার সঙ্গে এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, তারপর এ ট্রান্সপোজ ইন্টু এ, দুটোই হবে এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, ভালো করে যদি একটু খেয়াল রাখিস, আমি খুব সুন্দর সুন্দর করে কানেকশন করে দিচ্ছি একটা একটা করে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেলাম যে এইটা হচ্ছে আমাদের কত, অর্থোগোনাল ম্যাট্রিক্সের হচ্ছে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম। এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি, এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ ইকুয়াল টু আই। যদি এটা হয় তাহলে আমরা বলছি অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, এইবার বল দেখি, এইটা একটু আগে যে থিওরামটা আমরা দেখলাম তার মতো নয় দেখতে, হয় কি না? এই যে একটু আগে যে থিওরামটা দেখলাম, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, বা একটু আগে থিওরাম কেন, আমরা যে এই যে কোথায় গেল, ইনভার্সের ক্ষেত্রে কি, এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি, ইনভার্সটা মাথায় রাখবি, এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু ইকুয়াল টু বি ইন্টু এ ইজ ইকুয়াল টু আই এন যদি হয়, তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু বি বলা যায়। আমরা ফর্মুলা তো পরে বের করলাম এইটার রেসপেক্টে। তাহলে এইখানে বল দেখি, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স কত হবে? এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ ইজ ইকুয়াল টু আই। বল, বলতে পারবি? অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স কত হবে? এটা তো বলা উচিত। এখন ইনভার্স বের করলাম, আরে সাজিয়ে বল। ওখানে যেমন এ ইনভার্স ইকুয়াল টু বি ছিল, এখানে কত হবে তাহলে? বি এর জায়গায় কত আছে? এ ট্রান্সপোজ। তাহলে এইটা কার সঙ্গে মিলে যাচ্ছে? তাহলে এইটা হচ্ছে ইনভার্সের যেমন আমাদের প্রপার্টিসটা ছিল তার সঙ্গে মিলে যাচ্ছে। ইনভার্স হওয়ার জন্য কেমন ছিল? এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ ইজ ইকুয়াল টু কত, আই। যদি হয় তাহলে আমরা বলি কত, যে এর ইনভার্স হচ্ছে বি। তাহলে এর রেসপেক্টে এইবার গল্প হচ্ছে, তাহলে আমরা এর রেসপেক্টে, তার মানে অর্থোগোনাল ম্যাট্রিক্সের রেসপেক্টে আমরা কি বলতে পারবো, যে এর ইনভার্স কত হবে? তাহলে এর ইনভার্স বেরোবে তার ট্রান্সপোজ। বোঝা গেল না? বোঝা গেল না?
এটা তো একদম মুখে মুখে হয়ে যাওয়ার কথা, এটা এত অরিট হচ্ছিস কেন বা বলতে পারছিস না কেন বুঝতে পারছি না, এটা তো সহজেই বলে দেওয়ার কথা। তাহলে এইটা হচ্ছে আমাদের রিলেশন বেরিয়ে গেল। তাহলে রিলেশন কি বেরোলো, যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে আমাদের বের করতে হয় না। কেন? শুধু ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে দিলেই বাস গল্প শেষ। তাহলে তুই যদি দেখিস যে এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে তার ট্রান্সপোজ করে দিলেই বাস গল্প শেষ, ইনভার্স বের করতে হয় না। তাহলে ইনভার্সের দরকার নেই, শুধু ট্রান্সপোজ করে দিবি বাস গল্প শেষ। কেন? এই যে দেখ, আমরা তো ইনভার্সের প্রপার্টি থেকে এ ইন্টু বি, বি ইন্টু এ ইজুয়াল টু আই যদি হয়, তাহলে এ ইনভার্স ইজুয়াল টু বি হয়। তাহলে এখানে দেখ এ এর ইনভার্স কত, এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ ইন্টু এ ইজুয়াল টু আই। তাহলে আমাদের ইনভার্সের জন্য একটা জিনিস, তাহলে একটা একটা করে কানেকশন ক্রিয়েট করছি। তাহলে একটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স হতে গেলে কি হবে, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আই। এইবার ঠিক আছে, তার সাথে সাথে আমরা একটা জিনিস কানেকশন করে দিলাম, এক কানেকশন নাম্বার 1। কানেকশন নাম্বার 2 তে যাচ্ছি, 2 নম্বর কানেকশন আর কি হতে পারে অর্থোগোনাল ম্যাট্রিক্সের, আর কি হতে পারে। তাহলে এরপর গল্প হচ্ছে আমরা একটু ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে পারি। এই যে এ ইন্টু এ ট্রান্সপোজ দেওয়া আছে ইকুয়াল টু আই দেওয়া আছে, এখান থেকে আমরা 2 নম্বরে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে পারি। ওকে, দেখ মজাদার বিষয়, এটা একটা জিনিস পেলাম। 2 নম্বর হচ্ছে এর ডিটারমিনেন্ট ভ্যালু। ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, ডেট অফ এ এর মান কি পাওয়া যাবে না যাবে না, এইটা হচ্ছে এবার আমাদের সেকেন্ড কাজ। ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করতে চাইছি। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে সেটা আমরা ফাইন্ড আউট করতে চাইছি। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে গেলে সবসময় কি, যে ম্যাট্রিক্স দেওয়া আছে তার রেসপেক্টে একটা শর্ত আছে, সেটা নিয়ে কাজ করতে হবে। চল দেখি কাজ শুরু করা যাক। আমাদের এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই দেওয়া আছে, বা এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই, যেটা একটা নিলে হবে। তাহলে আমি এখানে কাজ শুরু করছি। আমাদের দেওয়া আছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই দেওয়া আছে, আমরা দুদিকে ডিটারমিনেন্ট নিয়ে নিলাম। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত, ডেট অফ আই। তাহলে যদি এর পরের লাইন এটা, এবার বল, একটু আগে আমরা ডিটারমিনেন্টের প্রপার্টিজ তোদের শিখিয়েছি, এ বির ডেট অফ এ বি ইকুয়াল টু ডেট অফ এ ডেট অফ বি হয়। তাহলে এটা ভেঙে দে, তাহলে এটা কত হবে, ডেট অফ এ ইন্টু ডেট অফ কত, ডেট অফ এ তার ট্রান্সপোজ। তাহলে ডেট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হচ্ছে ডেট অফ আই। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হয়, 1। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1 বসিয়ে দিলাম। এইবার দেখ আরেকটা জিনিস কি শিখেছি, ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট আর এ এর ডিটারমিনেন্ট সেম হয়। কারণ ট্রান্সপোজ করলে কি, আমরা তো ফর্মুলা তো শিখিয়ে দিয়েছি, ওখানে প্রপার্টিসে তো দেখিয়ে দিয়েছি ডিটারমিনেন্টের। তবু বলছি, রোগুলো কলাম, কলামগুলো রো হলে ডিটারমিনেন্টের কোনো যায় আসে না। তাহলে আমি ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজের জায়গায় ডিটারমিনেন্ট অফ এ নিতে পারি। তাহলে আমরা এখান থেকে কি হয়ে গেল, এরপর বলবো ডেট অফ এ ইন্টু ডেট অফ, এটাও এ। তাহলে ডেট অফ এ ইকুয়াল টু 1ই আছে। ওকে, আচ্ছা, ডেট অফ এ ইকুয়াল টু 1। এবার চলে আসছি, তাহলে এর পরের লাইনে কি হবে, ডেট অফ এ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে ডেট অফ এ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয় যদি, তাহলে ডেট অফ এ ইজ ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস 1। এরকম করে তোরা কিন্তু সব ম্যাট্রিক্সের ক্ষেত্রেই বের করতে পারবি, যাদের বের করা যাবে। তাহলে আমাদের কি হলো, ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়ে গেল, ডিটারমিনেন্ট ভ্যালু হয়ে গেল প্লাস মাইনাস 1। দেখতে পেয়েছিস? তাহলে প্রথম হচ্ছে ইনভার্স বের করার দরকার নেই। 2 হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু কার, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু সবসময় প্লাস মাইনাস 1 হয়। হলো, এইবার আমাকে বল 3 নাম্বার প্রপার্টি আমি ইনক্লুড করছি, যদি ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স না নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, কি বলবো, সিঙ্গুলার ম্যাট্রিক্স না নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যেহেতু ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0, তাহলে এইটা হচ্ছে আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে কত, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স।
ওকে, তাহলে এটা হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে তিনটে জিনিস আমরা এখানে পেলাম। দেখ অর্থোগোনাল ম্যাট্রিক্সের রেসপেক্টে কত কিছু জিনিস আছে বোঝানোর। তাহলে তিনটে জিনিস আমরা এখানে পেলাম অর্থোগোনাল ম্যাট্রিক্সের রেসপেক্টে, আর কিছু জানার দরকার নেই অর্থোগোনালের গল্প। তাহলে অর্থোগোনালে কি পেলাম, যে যদি কোনো একটা ম্যাট্রিক্স অর্থোগোনাল হয় তাহলে তার ইনভার্সটা হচ্ছে এ ট্রান্সপোজ বের করলেই হয়ে যাবে, এক। দুই হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু +-1, আমি এখানে সুন্দর করে দেখিয়ে দিলাম। থার্ড হচ্ছে যেহেতু ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো, তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সও বলে দিলাম। তাহলে তিনটে জিনিস দেখ পরপর একটা একটা করে কানেক্ট করে দিলাম। তাহলে আর অর্থোগোনাল ম্যাট্রিক্স নিয়ে কোনো সমস্যা নেই। অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টিজ কি, এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ ইকুয়াল টু আই এন। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আরেক 4 আর 5 নম্বর দুটো প্রপার্টি আরও আছে, সেই প্রপার্টিসগুলো পরে কি লিখেছিলাম না, কমপ্লেক্সে চলে যাচ্ছি। তার আগে এইটা শুধু মনে রাখিস, প্রপার্টিস নাম্বার 4 আর প্রপার্টিস নাম্বার 5 আকার আমি লিখে রাখছি। সেটা হচ্ছে এই দুটো যদি যদি শুধু খালি মনে রাখিস, সেটা হচ্ছে যে যদি এ আর বি দুটো যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, এ আর বি যদি অর্থোগোনাল হয় তাহলে এ আর বি যদি দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে এ বিটাও অর্থোগোনাল হবে। ওকে, এ আর বি যদি দুটি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে এ আর বি, এ বি ম্যাট্রিক্সটাও অর্থোগোনাল হবে। এক, আর হচ্ছে এ ম্যাট্রিক্সটা যদি অর্থোগোনাল হয় তাহলে এ ইনভার্সটাও অর্থোগোনাল হবে। এ ইনভার্সটাও অর্থোগোনাল হবে। আচ্ছা এরকম লিখে রাখলে আবার তোরা ভুলে যাবে, আমি এদিক থেকে সরিয়ে লিখছি তাহলে আর অসুবিধা নেই। দেখ এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5 নম্বর, একটু জাস্ট অপেক্ষা কর। এ আর বি এই দুটো হচ্ছে অর্থোগোনাল। ওকে, যদি এ আর বি অর্থোগোনাল হয় তাহলে এ ইন্টু বি এই ম্যাট্রিক্সটাও কিন্তু অর্থোগোনাল হবে। আর যদি এটাও অর্থোগোনাল হয় তাহলে দেন এগুলো সব দেন বা দেয়ারফর লিখে দিচ্ছি, দেয়ারফর এ বি, দেয়ারফর এটা। এই দুটো প্রপার্টিস কিন্তু একটু মাথায় রাখিস, যে এ বি দুটো যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় থিওরেম আকারে লিখে নিবি, বইটাতে সব পরপর সাজানো আছে, তোদের প্রুফগুলো পড়ার দরকার নেই, শুধু লিখে রাখিস দুটো ম্যাট্রিক্স অর্থোগোনাল হলে তাদের মাল্টিপ্লিকেশনটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়। আর যদি দুটো ম্যাট্রিক্স যদি অর্থোগোনাল হয় তাহলে তাদের ইনভার্সগুলো অর্থোগোনাল হয়, ব্যাস গল্প শেষ। ইনভার্স ম্যাট্রিক্সগুলো অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, এই দুটো শুধু মাথায় রাখিস। এবার চলে আসছে আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স, এখানে জাস্ট অল্প আলোচনা করে নেব কমপ্লেক্স ম্যাট্রিক্সের রেসপেক্টে, তাহলে আমাদের পুরো গল্পটা শেষ হয়ে যাবে। কমপ্লেক্স ম্যাট্রিক্স কাকে বলে বল দেখি, কমপ্লেক্স ম্যাট্রিক্স জানা আছে? কমপ্লেক্স কোনো একটা ম্যাট্রিক্সকে কমপ্লেক্স ম্যাট্রিক্স বলবো যদি ম্যাট্রিক্সের কোনো না কোনো এলিমেন্ট কমপ্লেক্স থাকে। ইভেন রিয়েল এলিমেন্টগুলোকেও আমরা কমপ্লেক্স হিসাবে বলতে পারি, কিন্তু যদি সব এলিমেন্টই রিয়েল থাকে তাহলে সেটাকে রিয়েল ম্যাট্রিক্স বলাই সবচেয়ে ভালো। তাকে কমপ্লেক্স বললে বলা যেতে পারে, কিন্তু আমরা বলবো না। তাহলে কি, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে কমপ্লেক্স ম্যাট্রিক্স তখনই বলবো যদি সেই ম্যাট্রিক্সটার মধ্যে কোনো একটা এলিমেন্ট কমপ্লেক্স থাকে। তাহলে কমপ্লেক্স যদি কোনো এলিমেন্ট থাকে তখন আমরা বলছি কমপ্লেক্স ম্যাট্রিক্স। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি কমপ্লেক্স ম্যাট্রিক্সের, এই বললাম এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, আমি আমার মতো করে লিখছি, যেমন বলছি 1 প্লাস আই, লিখলাম 0 1 মাইনাস আই, হলো। আচ্ছা এরপরে হচ্ছে 2 প্লাস আই, আর একটা হচ্ছে আই। দেখ ভালো করে এমনভাবে এক্সাম্পলটা নিচ্ছি যাতে তোদের সুবিধা হয় বা জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড। এখানে আছে আই, বইয়ের একটা এক্সাম্পল নিচ্ছি 0, আর একটা হচ্ছে মাইনাস আই। এই দেখ এরকম একটা এক্সাম্পল নিলাম, ছোট্ট করে অল্প করে বলছি, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এটা হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স। কেন? কারণ এর
মিনিমাম একটা এলিমেন্ট যদি কমপ্লেক্স থাকে তাহলে কমপ্লেক্স ম্যাট্রিক্স বলবো। এবার যদি সব এলিমেন্টই রিয়েল থাকে তাহলে তখন রিয়েল ম্যাট্রিক্স বলাটাই বাঞ্ছনীয়, বলাটাই সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু যদি আমি রিয়েল ম্যাট্রিক্সও কমপ্লেক্সে বলি তবুও কিন্তু ভুল বলা যাবে না। যেমন প্রত্যেকটা রিয়েল নাম্বারই হচ্ছে, প্রত্যেকটা রিয়েল নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান টাইপ অফ কমপ্লেক্স নাম্বার, 1 × 0 × i। তাহলে তার রেসপেক্টে কিন্তু এটা আমরা বলতে পারি যে প্রত্যেকটা রিয়েল ম্যাট্রিক্স হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স। বাট কমপ্লেক্স ম্যাট্রিক্সের আওতায় এরকম যদি কোনো একটা অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কমপ্লেক্সের মধ্যে থাকে, কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে কমপ্লেক্স আমরা ম্যাট্রিক্স বলতে যাব। ওকে, ক্লিয়ার হলো? এইবার যদি কমপ্লেক্স ম্যাট্রিক্স হয় তাহলে কমপ্লেক্স ম্যাট্রিক্সকে একটা লেখার স্টাইল আছে। সেই স্টাইলটা কি? সেই কমপ্লেক্স ম্যাট্রিক্সের একটা সুন্দর করে লেখার স্টাইল আছে, সেটাকে আমরা বলি যে কমপ্লেক্স ম্যাট্রিক্স কিভাবে লিখি দেখ ভালো করে। কমপ্লেক্স ম্যাট্রিক্সকে আমরা দুটো পার্টে ভেঙে দিই। কেমন লিখি? এরকম দুটো ম্যাট্রিক্সের সাম আকারে পি প্লাস আই ইন্টু কিউ আকারে লেখার চেষ্টা করব। পি মানে কি? এই দেখ, এইখানে যে রিয়েল পজিশনগুলো আছে সেই রিয়েল পজিশনগুলো থেকে নিয়ে পি নেব, যেগুলোতে আই আছে মানে কমপ্লেক্স আছে সেই কমপ্লেক্স আইটা কমন নিয়ে নেবো, বাকি এলিমেন্টগুলো নিয়ে কিউটা তৈরি করব। তাহলে এইটা আমরা যে কোনো কমপ্লেক্স ম্যাট্রিক্সের রেসপেক্টে আমরা বানাতে পারি এবং আমরা এখানেও বানাবো। দেখ একটু দেখে নে, ছেড়ে দেবো, বেশি আর টাইম লাগবে না। যেমন আমি একটা ম্যাট্রিক্স তৈরি করছি এখানে, কেমন প্রথমে রিয়েল ম্যাট্রিক্সটা কেমন হবে? যত রিয়েল প্লেস আছে সেখান থেকে, যেমন প্রথমটা থেকে তাহলে কত আসবে? 1, দ্বিতীয়টা থেকে তো 0 আছে, তৃতীয়টা থেকে 1 আছে, আচ্ছা এখানে আছে 2, ওকে, এইটাতে কত আছে? এখানেও আছে 2। কমপ্লেক্স এইখানে কত আছে? এইখানে শুধু আই আছে, শুধু আই আছে মানে কত? 0 প্লাস আই। শুধু আই আছে মানে কি? 0 প্লাস আই। তাহলে 0 প্লাস আই মানে হচ্ছে শুধুমাত্র 0 আছে। এখানে আই আছে মানে 0 প্লাস আই, তাহলে এখানে হচ্ছে 0। এখানে 0 আছে তো 0, আর এখানে মাইনাস আই আছে মানে 0 মাইনাস আই, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এই ম্যাট্রিক্সটা হলো একটা ম্যাট্রিক্স প্রথম, প্লাস এবার আই ইন্টু আই এর সঙ্গে আই দিয়ে যে ম্যাট্রিক্সটা আছে, এবার আই এর পার্টগুলো এবার করুন নেব। আই এখানে আই এর সাথে কত আছে? 1, তাহলে 1 নিলাম। আচ্ছা এবার এখানে তো কিছু নেই, তার মানে 0 নেব। আচ্ছা এখানে কত আছে? আই এর সঙ্গে -1 আছে। আচ্ছা এখানে 0, এখানে আই কত আছে? 1 আছে, আই এর সঙ্গে 1 আছে, এখানেও আই এর সঙ্গে 1 আছে। আচ্ছা এখানেও আই এর সঙ্গে 1 আছে, এখানে কিছু নেই মানে 0, আর এখানে আই এর সঙ্গে -1 আছে। তাহলে এই হচ্ছে আমার দুটো ম্যাট্রিক্সের ফর্মে। এটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি কমপ্লেক্স ম্যাট্রিক্সকে পি প্লাস আই ইন্টু কিউ। ওকে, পি প্লাস আই ইন্টু কিউ আকারে আমরা লিখছি। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা বুঝতে পেলি, পি প্লাস আই কিউ। এখানে এই পি আর কিউ কিন্তু বোথ আর রিয়েল ম্যাট্রিক্স হবে, এটাও খেয়াল রাখবি। তাহলে যে কোনো কমপ্লেক্স ম্যাট্রিক্সে আমরা পি প্লাস আই কিউ আকারে লিখতে পারবো, এবং এইখানে কি এই পি আর কিউ এই দুটোই হচ্ছে কিন্তু কমপ্লেক্স ম্যাট্রিক্স, এই সরি কমপ্লেক্স বলছি, রিয়েল ম্যাট্রিক্স। আইটাকে বের করে নিয়েছি, তাহলে দুটোই কিন্তু আমাদের রিয়েল ম্যাট্রিক্স। ওকে, তাহলে যে কোনো কমপ্লেক্স ম্যাট্রিক্সকে ওই জন্য বলা হয় এনি কমপ্লেক্স ম্যাট্রিক্স ক্যান বি রিটেন অ্যাজ পি প্লাস আই কিউ হোয়ার পি এন্ড কিউ আর রিয়েল ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে হোয়ার পি এন্ড কিউ আর রিয়েল ম্যাট্রিক্স। ক্লিয়ার হলো? এইবার এইটা গেল কমপ্লেক্স ম্যাট্রিক্সের গল্প। এইবার চলে আসছি এর পরের পার্টে, কনজুগেট অফ আ কমপ্লেক্স ম্যাট্রিক্স। একটু জাস্ট আলোচনা করে দিয়ে ছেড়ে দেবো, অসুবিধা নেই। দেখে নে একটু, কনজুগেট ম্যাট্রিক্স কি? এ একটা যদি কমপ্লেক্স ম্যাট্রিক্স হয়, দেখ ভালো করে, সিম্পল জিনিস। এ একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সটা কমপ্লেক্স ম্যাট্রিক্স, আমি বললাম কমপ্লেক্স ম্যাট্রিক্স, কমপ্লেক্স ম্যাট্রিক্স। এই আগের ম্যাট্রিক্সটাই ধরে নে, এই আগের ম্যাট্রিক্সটাই আছে এটা। তাহলে যে কোনো কমপ্লেক্স ম্যাট্রিক্সে কেমন লেখা যাবে? পি প্লাস আই কিউ আকারে। তাহলে আমি এর পরের লাইনে কি লিখেছি? এটা যদি কমপ্লেক্স ম্যাট্রিক্স হয় তাহলে দেয়ারফর আমি এটাকে কত লিখতে পারবো? পি প্লাস আই ইন্টু কিউ আকারে লিখতে পারবো। তাহলে কনজুগেট অফ আ কমপ্লেক্স ম্যাট্রিক্স কি? কনজুগেট মানে মাথায় বার। কনজুগেটকে কিভাবে ডিনোট করা হয়? কনজুগেটকে ডিনোট করা হয় মাথায় বার দিয়ে। এই যে এর কনজুগেট মানে এর বার, এটা হচ্ছে নোটেশন। তাহলে এইখানে কেমন হবে দেখ,
দেয়ারফর এ তার বার কনজুগেট, আমরা কনজুগেট কোনটাকে বলি, কনজুগেট মানে তার পেয়ারটাকে বলি। আমি যদি বলি আলফা প্লাস আই বিটা, এটা একটা কমপ্লেক্স, তাহলে তার পেয়ার কোনটা, আলফা মাইনাস আই বিটা, জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এখানে এটা যদি পি প্লাস আই কিউ হয়, তাহলে এর কনজুগেট কত হবে, তাহলে পি মাইনাস আই কিউ হবে। তাহলে এর কনজুগেট হচ্ছে পি মাইনাস আই ইন্টু কিউ। বোঝা গেল? তাহলে পি মাইনাস আই কিউ হচ্ছে এর কনজুগেট, না বোঝার কিছুই নেই। তাহলে কনজুগেট যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে কনজুগেট কি, পি মাইনাস আই কিউ। তার মানে কি, পি মাইনাস আই কিউ মানে কি, তার মানে হচ্ছে এই যে একটু আগে ম্যাট্রিক্সটা লিখেছিলাম, এই যে এই মাইনাস এখানে শুধু করে দেওয়া হয়েছে। তার মানে গল্পটা হচ্ছে এর কনজুগেট বের করতে গেলে আমাদের কোন কোন জায়গাগুলোতে জায়গা পরিবর্তন করতে হবে। এই দেখ, যখন যে সব জায়গাতে এরকম থাকবে এ প্লাস আই বি থাকবে, সেইটা চেঞ্জ হয়ে কনজুগেটের ক্ষেত্রে এ বার কনজুগেটের ক্ষেত্রে কি হয়ে যাবে, এ মাইনাস আইবি হয়ে যাবে। বোঝা গেল? এ প্লাস আইবির জায়গায় এ মাইনাস আইবি কনজুগেটের সময়। তাহলে এইটা পুরো চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, প্রথম টার্মটা হয়ে যাবে কত, 1 মাইনাস আই, তারপর এটা 0, তারপরে 1 প্লাস আই। তাহলে আমি লিখে দিচ্ছি এর কনজুগেটটা যদি আগের ম্যাট্রিক্সটাই থাকে, তাহলে সেক্ষেত্রে কি হতে হবে, 1 মাইনাস আই, প্রথম এটা 0 ছিল 0, এইটা হচ্ছে 1, আচ্ছা ভুল করলাম, 1 মাইনাস আই, এটা হচ্ছে 1 প্লাস আই হয়ে যাবে, তাহলে 1 প্লাস আই হয়ে যাবে। তারপরে 2, 2 তো 2ই থাকবে, এইটা হয়ে যাবে 2 মাইনাস আই, আর এটা আই আছে মানে 0 মাইনাস প্লাস আই আছে, তাহলে মাইনাস আই হয়ে যাবে। তাহলে 2 2 2 মাইনাস আই, আর এটা হচ্ছে মাইনাস আই হয়ে যাবে। তিনটে গেল, এই তিনটে গেল। এবার আই আছে, আই মানে হচ্ছে 0 প্লাস আই টাইপের, তাহলে 0 প্লাস আই কনজুগেটে কি হয়ে যাবে, 0 মাইনাস আই হয়ে যাবে। তাহলে এটা মাইনাস আই 0, এটা আই হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস আই, এটা 0, এটা হয়ে যাবে আই, মাইনাস আই 0 আই। এইটা হয়ে গেল তার কি কনজুগেটটা, মাইনাস আই 0 আই। তাহলে এই হচ্ছে আমাদের কনজুগেটের গল্প। দেখ ভালো করে, তাহলে আমরা কি করছি, এই যে তাহলে সিম্পল জিনিস, 1 মাইনাস আই যদি থাকে কনজুগেট করতে গেলে 1 প্লাস আই হয়ে যাবে। যদি 2 মাইনাস আই থাকে, 2 প্লাস আই থাকে, তাহলে সেটা হয়ে যাবে 2 মাইনাস আই কনজুগেটের ক্ষেত্রে, 2 মাইনাস আই। আবার যদি 3 থাকে তাহলে 3 থাকবে। আচ্ছা, যদি শুধু আই থাকে তাহলে কত, তার মানে 0 প্লাস আই আছে, তাহলে 0 মাইনাস আই। আচ্ছা, যদি মাইনাস আই থাকে তাহলে 0 মাইনাস আই অ্যাকচুয়ালি, তাহলে সেটা হয়ে যাবে 0 প্লাস আই। এই তো হচ্ছে আমাদের গল্প। তাহলে 0 মাইনাস আই। এই দেখ এদিকে পাশে লিখে দিলাম কনজুগেটের ক্ষেত্রে কি কি হচ্ছে, প্লাসগুলো জায়গা শুধু জায়গার পরিবর্তন হয়ে যায়। তাহলে এইটা হয়ে গেল আমাদের কি কনজুগেট অফ আ ম্যাট্রিক্স। ওকে, কনজুগেট বের করে ফেললাম। আচ্ছা, এইবার কনজুগেট হয়ে গেল, কিছু প্রপার্টিজ। ওকে, একটা প্রপার্টি শুধু কনজুগেটের রেসপেক্টে লিখে রাখ, পরের পেজে কি প্রপার্টিজ লিখি না, হারমিশন স্কু হারমিশন প্রপার্টিজ একটা শুধু মনে রাখ কনজুগেটের রেসপেক্টে। কনজুগেটের রেসপেক্টে আর বইয়ে তেমন কিছু নেই কনজুগেটের রেসপেক্টে। ওকে, আচ্ছা, যদি কোনো একটা ম্যাট্রিক্সের, এটা তো কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে করছি আমরা, ওইখানে যেমন এই যে দেখ এই প্রপার্টিসটা শুধু লিখে রাখ, নোট বলে একটু লিখে রাখিস তাহলেই হবে। কনজুগেটের রেসপেক্টে একটু লিখে রাখিস, সেটা কি, যে কোনো একটা ম্যাট্রিক্সের কনজুগেট বের করলি, তারপর তুই ট্রান্সপোজ করছিস, আর ট্রান্সপোজ করার পর কনজুগেট করছিস, এই দুটো জিনিস সেম। এটা একটু আগে আমরা এই প্রপার্টিসটা আগেও পেয়েছিলাম, এখানেও মাথায় রাখবি, কনজুগেট করার পর তারপর ট্রান্সপোজ করা, আর ট্রান্সপোজ করার পর কনজুগেট করা একই জিনিস। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের কনজুগেট করার পর ট্রান্সপোজ করা আর ট্রান্সপোজ করার পর কনজুগেট করা, এইটা একই জিনিস। এটা হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কনজুগেট অফ কমপ্লেক্স ম্যাট্রিক্স। কমপ্লেক্স ম্যাট্রিক্সের ছাড়া কনজুগেট আসে না। তাহলে এইটা গেল কার রেসপেক্টে, কনজুগেট অফ কমপ্লেক্স ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস
সেটা হচ্ছে নোটেশন। আরেকটা জিনিস হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের যদি আমরা কনজুগেট করি আর তারপরে কনজুগেট করার পর আমরা যদি তার ট্রান্সপোজ করি তাহলে সেটাকে নোটেশন লেখা হয় এ নট। এটা হচ্ছে একটা নোটেশন। আমি আরেকবার এখানে লিখছি, এ একটা ম্যাট্রিক্স আছে, তার কনজুগেট করার পর তার যদি ট্রান্সপোজ করা হয় তাহলে সেটাকে বলা হয় এ নট, মাথায় নট চিহ্নটা দেওয়া হয়, এ নট। ওকে, তাহলে এ নট মানে কি কনজুগেট ট্রান্সপোজ। ওকে, কনজুগেট ট্রান্সপোজ যদি হয় তাহলে আমরা বলি এ নট। এবার এটা কোথায় কাজে লাগবে চলে আসি, হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ানটা একটু বলে দিই, ব্যাস গল্প শেষ, কিচ্ছু নেই। হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ান, হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ানের গল্প হচ্ছে এটা কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে, আর আমরা আরেকটা ম্যাট্রিক্স হারমিশিয়ান আমরা এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ আর এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ, কোথায় পড়েছিলাম বল দেখি, কারো মনে আছে? এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ আর এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ, আগের দিন পড়েছিলাম। এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ আর এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ, মনে আছে কারো? কোন ম্যাট্রিক্সের রেসপেক্টে পড়েছিলাম? যা, কেউ যদি মনে থাকে বল, কার মনে আছে আর কার মনে নেই? সিমেট্রিক ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স করেছিলাম না? ওই সিমেট্রিক ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সেম হচ্ছে হারমিশিয়ান স্কিউ হারমিশিয়ান। তবে স্যার এইটা আবার কেমন? দেখ, হারমিশিয়ান স্কিউ হারমিশিয়ান হচ্ছে কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে, এই হারমিশিয়ান স্কিউ হারমিশিয়ান হচ্ছে সবসময় খেয়াল রাখবি এইটা কার রেসপেক্টে, এটা হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কমপ্লেক্স ম্যাট্রিক্স। ওকে, আর আমরা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক আমি পাশে লিখে রাখছি, সিমেট্রিক ম্যাট্রিক্স আচ্ছা জাস্ট আ মিনিট, একটু আমরা দুটো ম্যাট্রিক্স অলরেডি পড়েছি, তার সঙ্গে টালি করে পড়াচ্ছি। একটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, একটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলতাম, যদি কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে সেটা আবার এ বেরোয়, এটাকে বলি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স, আগের দিন আমরা খুব সুন্দরভাবে পড়েছি। আর স্কিউ সিমেট্রিক কখন, স্কিউ সিমেট্রিক বলবো যদি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ হয়। এটা আগের দিন ক্লাসে আমরা পড়েছি, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক এই দুটো পড়ে দিয়েছি। এগুলো কার রেসপেক্টে পড়েছিলাম? এই দুটো পড়েছিলাম রিয়েল ম্যাট্রিক্সের রেসপেক্টে, এই দুটো পড়েছিলাম রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কমপ্লেক্স ম্যাট্রিক্স নয়, রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে। রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ আর এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, তাই না? যখন সিমেট্রিক তখন এটা, কমপ্লেক্স ম্যাট্রিক্স হচ্ছে এই স্কিউ সিমেট্রিক হলে এটা। এই যে কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম জিনিসটাই হচ্ছে হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ান। তাহলে হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ান, শুধুমাত্র এখানে একটা জিনিস মাথায় রাখবি, এই যে আমরা একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে ট্রান্সপোজ তার কনজুগেট। এই যে এ, ওকে, এ ট্রান্সপোজ এ বার তার ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ তার বার, যেটাই বল, এইটাকে আমরা ডিনোট করি এ নট আকারে। এ বার তার ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ তার বার, যে কোনো একটা নিতে পারিস। তাহলে এইটা রেসপেক্টে এবার হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ানটা বলছি। হারমিশিয়ান ম্যাট্রিক্স, দেখ হারমিশিয়ান ম্যাট্রিক্স কখন বলবো, এগুলো কমপ্লেক্স ম্যাট্রিক্সের রেসপেক্টে আসছে। তাহলে এই যে এ বার তার ট্রান্সপোজ করেছি, এই যে এই এ বারটা হচ্ছে কনজুগেট, তাহলে এ বার তার ট্রান্সপোজ ইকুয়াল টু, যদি এ বার আসে, এই সরি এ আসে, এ বার তার ট্রান্সপোজ যদি এ আসে, তাহলে তখন আমরা বলবো এটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, অনেকটা সিমিলার টাইপ। শুধু প্রপার্টিসটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি না এটা নটের রেসপেক্টে আসে। কিভাবে বলবি স্যার, এইটার সঙ্গে তো মিলছে না? অ্যাকচুয়ালি এইটার গল্পটা হচ্ছে এ বা ট্রান্সপোজ আর বার দুটো মিলে একসাথে দেখ নট, এই যে এটাকেই তো ডিনোট করছে এইভাবে।
তাহলে এ বার তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু যদি এ, এটাকে কিভাবে লিখবো, অর লিখবি এটাকে এ নট ইজ ইকুয়াল টু যদি এ আসে, দেখ এবার মিলছে, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ নট ইজ ইকুয়াল টু এ নট মানে কি, এ বার তার ট্রান্সপোজ, এ বার তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু যদি এ আসে তাহলে হারমিশিয়ান ম্যাট্রিক্স। আর স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স কখন বলবো, যদি এ বার তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ আসে, এ বার তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ। অর এটাকে কিভাবে লিখতে পারবো, অর এই যে এ নট ইজ ইকুয়াল টু কত, এ নট ইজ ইকুয়াল টু মাইনাস এ, দেখ এর সাথে মিলে যাবে। তাহলে এইটা কার, হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ান বলছি কার রেসপেক্টে, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এ বা এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ, স্কিউ সিমেট্রিক সিমেট্রিক ছিল, এখানেও একই গল্প, শুধুমাত্র রাখবি এইটা হচ্ছে নট, এটাকে আমরা বলি নট, এটাকে আমরা বলি নট, বা এটা নট ওর লিখে না রাখলে হবে, তাহলে এটাকে আমরা বলি নট। তাহলে এ নট ইজ ইকুয়াল টু যদি এ আসে তাহলে আমরা বলবো হারমিশিয়ান, এ নট ইজ ইকুয়াল টু মাইনাস এ আসলে স্কিউ হারমিশিয়ান, একদম পুরো সিমিলার। এবার এ নটটাকে কি ডিনোট করা হয়, এ বার তার ট্রান্সপোজ, আর এ বার তার ট্রান্সপোজ, এ বার তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ আসলে হারমিশিয়ান, আর এ বার তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ আসলে স্কিউ হারমিশিয়ান। এই তো হচ্ছে গল্প। তাহলে এইটাকে মনে রাখতে হবে, এটা কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স ম্যাট্রিক্সের রেসপেক্টে আসে, এটা রিয়েল ম্যাট্রিক্সের রেসপেক্টে আসে, দুটোই কিন্তু সিমিলার জিনিস, আশা করছি আর ভুলবি না, এটা মনে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের হারমিশিয়ান স্কিউ হারমিশিয়ানের গল্প। ওকে, এরপরে আরেকটা ছোট্ট জিনিস বলে আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে হারমিশিয়ান। আচ্ছা হারমিশিয়ান, তোরা যদি এই সিমেট্রিক ম্যাট্রিক্সের যে প্রপার্টিসগুলো আছে সিমিলার, এখানেও কিছু প্রপার্টিস পাবো, বইয়ে একটু দেখে নিস যে হারমিশিয়ানের রেসপেক্টে কি কি প্রপার্টিস আছে। আর না হলে এই সিমিলার প্রপার্টিস, এই যে সিমেট্রিক স্কিউ সিমেট্রিক রেসপেক্টে যেমন প্রপার্টিসগুলো ছিল, সিমিলার প্রপার্টিস আমাদের এখানেও পাওয়া যায়, তোরা একটু চেক করে নিস। এবার চলে আসছি মেন গল্প, শেষ আমাদের একদম ইউনিটারি ম্যাট্রিক্সে আমরা এসে দাঁড়িয়েছি, যদিও আরও ডিটেলসে পড়া যায়। ইউনিটারি ম্যাট্রিক্স হচ্ছে আর কারোর সাথে কম্প্যারিজন নয়, এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স, পাশে লেখ অর্থোগোনাল, অর্থোগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে এর কানেকশন। অর্থোগোনাল ম্যাট্রিক্স এদিকে লিখে রাখলাম, তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে, খেয়াল রাখবি আমি বলে দিচ্ছি একটা একটা করে, এই ইউনিটারি ম্যাট্রিক্স এসছে কমপ্লেক্স ম্যাট্রিক্সের রেসপেক্টে, আর অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে রিয়েল ম্যাট্রিক্সের রেসপেক্টে। এইবার রিয়েল ম্যাট্রিক্সের রেসপেক্টে অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল এ ইন্টু, আজকেই তো শিখলাম, এটা দিয়ে লিখছি, এর ফর্মুলা কি ছিল, এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে আইএন। এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টিস, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টিস, তাই না? এটা হচ্ছে আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টিস, এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ ইকুয়াল টু আইএন। সিমিলারলি এইখানে কি ইউনিটারি ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্সের প্রপার্টিস তাহলে কি হবে, ইউনিটারি ম্যাট্রিক্সের প্রপার্টিস হবে যে এ ইন্টু এ নট ইকুয়াল টু এ নট ইন্টু এ ইজ ইকুয়াল টু আই এন বা আই শুধু। তাহলে এইটা হচ্ছে আমাদের ইউনিটারি ম্যাট্রিক্সের প্রপার্টিস, বোঝা গেল? তাহলে দেখ একই জিনিস আমি ওই জন্য টালি করে পড়াচ্ছি, কম্পারিজন করে পড়াচ্ছি, এটা কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে। রিয়েল ম্যাট্রিক্স ক্ষেত্রে অর্থোগোনাল ম্যাট্রিক্স যে মিনিংস বহন করে, যে এ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ ইকুয়াল টু আইএন, একই রকম কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইউনিটারি ম্যাট্রিক্স একই, এ ইন্টু এ নট ইজ ইকুয়াল টু এ নট ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু
আইএন। ওকে, ক্লিয়ার? এইবার ইউনিটারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যেমন এর ক্ষেত্রে সমস্ত জিনিস একই রকম পাওয়া যাবে, এইটার ক্ষেত্রে আমরা যেমন বলতাম যে এ ইনভার্স ইকুয়াল টু কত, এ ট্রান্সপোজ। একই রকম ভাবে এর ক্ষেত্রেও আমরা বলতে পারবো যে দেয়ারফর এ তার ইনভার্স ইকুয়াল টু এ নট। এ নট মানে কি? এ নট মানে হচ্ছে এ বার কনজুগেট তার ট্রান্সপোজ, এ কনজুগেট তার ট্রান্সপোজ। ওকে, বা বাকি জিনিসগুলো টালি করতে পারিস, ওখানে যেমন বলেছিলাম এখানেও সেম জিনিসগুলো টালি করতে পারিস। ক্লিয়ার? তাহলে এখানেও সেম জিনিসগুলো টালি করলে বাস আর কিছু আমাদের পাওয়া যাবে না। ওকে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই দেখ এ ইন্টু এ নট ইজিক্যাল টু এ নট ইজিক্যাল টু এ ইজিক্যাল টু আইএন, যেভাবে আমরা করলাম এর রেসপেক্টে যা যা পাওয়া যেতে পারে, যেমন আমরা এর ক্ষেত্রে ডিটারমিনেন্টটা যদি একটু বের করি, একটু ডিটারমিনেন্টটা তোরা ট্রাই করিস, এ ইন্টু এ নটের ক্ষেত্রে যদি ডিটারমিনেন্ট বের করতে চাস তাহলে তোরা দেখবি এর ক্ষেত্রে বেরোবে, এটা তোরা ট্রাই করতে হবে। আগের বার যেমন আমি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই ধরে করেছিলাম, এইটার ক্ষেত্রে এগোলে দেখবি ডিটারমিনেন্ট অফ এ তার মডিউলাস, এবার কমপ্লেক্স আছে তো, তাহলে এর ক্ষেত্রে কত বেরোবে? সেটা বেরোবে 1। এর ক্ষেত্রে বেরিয়েছিল প্লাস মাইনাস 1, এর ক্ষেত্রে বেরোবে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 বেরোবে, মড অফ ডিটারমিনেন্ট অফ এ, কারণ ওখানে স্কোয়ারের একটা পার্ট আসবে। হ্যাঁ, একটু বের করে তোরা বইয়ে দেখবি, প্রুফটা পেয়ে যাবে, এটা দেখে নিস। এটার ডিটারমিনেন্টটা 1 হবে। যদি ডিটারমিনেন্টটা 1 হয় তাহলে এটাও কিন্তু নন ইউনিটারি ম্যাট্রিক্সও ঠিক সিমিলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, আর কিছু তো তেমন ছাড়া পড়লো না। আচ্ছা, আর একটা জিনিস ছোট্ট একটা খেলে বলে শেষ করে দিচ্ছি, সেইটা হচ্ছে দেখ আগের বার ট্রান্সপোজের ক্ষেত্রে কেন বলবো না এটাও বলে দিই, সব যখন বললাম তাহলে এটাও বলে দিই। ট্রান্সপোজের ক্ষেত্রে ট্রান্সপোজ যখন করছিলাম তখন আমাদের একটা জিনিস জানি আমরা, এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত ছিল? এইটা হচ্ছে সিমেট্রিক। আর এ মাইনাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু ছিল স্কিউ সিমেট্রিক। এটা ছিল সিমেট্রিক, এটা ছিল স্কিউ সিমেট্রিক। এখানেও একই রকম আমাদের হারমিশিয়ান স্কিউ হারমিশিয়ানের ক্ষেত্রেও একই রকম হবে, হারমিশিয়ান ম্যাট্রিক্স আর স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। এ প্লাস এই যে হারমিশিয়ান, এখানে আমাদের এ প্লাস এ নট, এটা হবে কত? এটা হবে হারমিশিয়ান, এটা হবে হারমিশিয়ান ম্যাট্রিক্স। আর এ মাইনাস এ নট এটা হবে স্কিউ হারমিশিয়ান। তাহলে এটা হারমিশিয়ান, এটা স্কিউ হারমিশিয়ান। এখানে যেমন এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এইবার আমরা এর রেসপেক্টে একটা ফর্মুলা পেয়েছিলাম যে যে কোনো রিয়েল ম্যাট্রিক্স বা কমপ্লেক্স ম্যাট্রিক্সে আমরা কিভাবে লিখতে পারবো? এ ম্যাট্রিক্সে এরকম লিখতে পারবো, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এখানে এটা কি ছিল? এটা হচ্ছে সিমেট্রিক, আর এইটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। ওকে, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক। এখানেও আমরা একই জিনিস করতে পারবো। তাহলে এখানে কিভাবে করব? এখানে হচ্ছে দেখ ভালো করে, আমরা যে কোনো ম্যাট্রিক্সকে লিখতে পারবো এরকম, হাফ ইন্টু এ প্লাস এ নট প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ নট। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে এইটা হয়ে গেল হারমিশিয়ান, আর এইটা হয়ে গেল স্কিউ হারমিশিয়ান। ওকে, তাহলে এইটা জিনিস সবসময় খেয়াল রাখবি যে যে কোনো কমপ্লেক্স ম্যাট্রিক্সকে একটা স্কিউ হারমিশিয়ান এবং হারমিশিয়ানের সাম আকারে লেখা যায়।
যে কোনো, এটাও যদি রিয়েল ম্যাট্রিক্সকে আমরা বলেছিলাম যে রিয়েল বা কমপ্লেক্স ম্যাট্রিক্স সিমেট্রিক স্কিউ সিমেট্রিকের আকারে একই রকম সিমিলার জিনিস, হারমিশন স্কিউ হারমিশন। এটা পার্টিকুলার আমাদের কমপ্লেক্স ম্যাট্রিক্স, এইটা পার্টিকুলার কমপ্লেক্স, এটা হচ্ছে পার্টিকুলার কমপ্লেক্স ম্যাট্রিক্স। এটা পার্টিকুলার কমপ্লেক্স ম্যাট্রিক্সের রেসপেক্টে, আর এইখানে এটার রেসপেক্টে হচ্ছে রিয়েল অর কমপ্লেক্স। এই রিয়েল অর কমপ্লেক্স, কমপ্লেক্সের ক্ষেত্রে এইটা করা যেতে পারে, আর না হলে পার্টিকুলার হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে হারমিশন স্কিউ হারমিশন। তাহলে যে কোনো কমপ্লেক্স ম্যাট্রিক্সকে আমরা হারমিশন এবং স্কিউ হারমিশনের সাম আকারে লিখতে পারবো, পার্টিকুলার কমপ্লেক্স ম্যাট্রিক্সের জন্য এটা। আর না হলে আমাদের যে কোনো রিয়েল ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লিখতে পারবো। ওকে, এই হয়ে গেল আমাদের পুরো জিনিসটা কমপ্লিট। ওকে, ক্লিয়ার? সব জিনিস আশা করছি তোদের ক্লিয়ার করতে পারলাম। এবার তোদের কাজ, তোরা বাড়িতে গিয়ে বা বাড়িতে বসে সুন্দর করে বইটা আমি বলে দিয়েছি, বইটা থেকে একটা একটা করে জিনিস যেগুলো যেগুলো পড়ালাম, আমি জানি মনে হতেই পারে যে স্যার এত এত কিছু কি কি হচ্ছে, শুধুমাত্র বাবা যা যা পড়ালাম সেগুলো সুন্দর করে লিখে রাখ, আর কিছু নয়। পরবর্তীতে ঠিক সময়ে ঠিক জিনিস কাজে দেবে। যা যা পয়েন্ট আউট করলাম, যখন আমি বলছি হারমিশন ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স, সবগুলো বইয়ে লেখা আছে, তোকে থিওরি পড়ার দরকার নেই, শুধু ডেফিনেশনগুলো কিছু এক্সাম্পল লিখে রাখ, ব্যাস এতটুকুই হবে। কমপ্লেক্স ম্যাট্রিক্সটা একটু বলে দিলাম কারণ পরবর্তীতে আর বলার টাইম পাবো না। হতেই পারে যখন কাজে লাগছে তখন বলতাম, বাট আমি আগেই আলোচনা করে নিলাম। সমস্ত ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যা যা জিনিস যত কিছু ডিসকাশন করার সমস্ত কিছু আমি করে নিলাম। এইবার কিন্তু তোদের পালা, তোরা ফেয়ারটা করে নে, সুন্দর করে খাতায় যা যা আমি পড়িয়েছি সেগুলোও লিখে রাখতে পারিস, এবং বই থেকে যদি ডেফিনেশনগুলো তুলে নিতে পারিস আরও ভালো হয়, তাহলে খাতাটা সুন্দর করে সাজানো থাকবে। ওকে, আমার কাজ বেসিক জিনিসগুলো ক্লিয়ার করার ছিল, সেটা আমি করে দিলাম। এইবার তোদের কাজ, তোরা এবার কাজ করতে কিন্তু নেমে পড়। আমি দুদিনের মধ্যে, তার মানে আজকে হচ্ছে আজকে হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার আমাদের নেক্সট ক্লাস হবে, তার আগে কিন্তু সবার ফেয়ার খাতা চেক করব। ঠিক আছে, চল আজকে তাহলে এতটুকুই থাক, অনেক রাত হলো। ঠিক আছে, গুড নাইট।